ক্লাস শুরু হওয়ার এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। নিলয় নামের ছেলেটি আস্তে আস্তে হেঁটে ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকলো। চারিদিকে এসে একবার তাকিয়ে নিল, সাথে সাথে মুখে এক চিলতে রহস্যময় হাসির রেখা মিলল। ঢাকা ভার্সিটি, অনেক স্বপ্ন ছিল তার এই ভার্সিটিকে নিয়ে, এবং সেটা পূরণে সে আজ এসেছে। সবকিছু তার অচেনা। আজ 3 দিন হলো সে ক্লাসে এসেছে। খোলা মাঠের এক কোণে কি যেন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ছেলে মেয়ে, টিচার সহ সেখানেই উপস্থিত। লাল গিটার হাতে একটি ছেলে কি সুন্দর গিটার বাজিয়ে গান গেয়ে চলেছে। নিলয় সবার শেষে দাঁড়িয়ে গানটি শুনতে লাগলো। मुझे हरदम ये पूछता क्यों है मुझे तुझसे इतनी वफा, क्यों तेरी हसरत है हर ख्वाहिश से बढ़कर मुझे, क्यों नाम तेरा ही लेती जुबान, साथी तेरा बन जाऊं क्यों है ये जुनून, हर आंसू तेरा पी जाऊं और दे दूं सुकून, हर दिन तुझको चाहूं तेरी राहत तकूं, अपनी बाहों में तुझको मैं सलामत रखूं। নিলয় গানটি এক মনে শুনেই যাচ্ছে। তখনই সে অনুভব করলো কে যেন চিৎকার করে উঠেছে তার পাশে। নিলয় ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকাতেই সে দেখলো তারই পাশে একটি নতুন ওয়েস্টার্ন ড্রেস, সাথে কালো জিন্স আর মাথায় একটি নীল রঙের ক্যাপ পরা মেয়েটি চিৎকার করছে। নিলয় হাবার মতো কেবল চেয়েই আছে। তখনই মেয়েটি কাঁদো কাঁদো গলায় রাগী মুখে বলল, পাটা সরাতে কি আপনাকে আমন্ত্রণ দিতে হবে আপনার? উফ, এত ভারী কেন? নিলয় অবাক হয়ে নিচে তাকায়। গানে এত টাইম মগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি হাই হিল পরা একটি মেয়ের পায়ের উপর পা দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি পা সরিয়ে সরি বলতে যাবে, তখন মেয়েটি বলল, দেখে তো নতুন মনে হচ্ছে। কোথা থেকে আসছেন? বেয়াদব ছেলে কোথাকার। চোখ কি বাড়িতে ছিল? সরি, চোখ বাড়িতে ছিল না, ছিল আমার সাথে, তবে তা অনুষ্ঠানের দিকে ছিল। বুঝলাম, নতুন আসলে এমন হয়, যত সব। নিলয় মেয়েটির দিকে তাকিয়ে হাসলো। আসলে হাসার কারণ হলো নিলয় নতুন এসেও 3য় বর্ষে ভর্তি হয়েছে, আর মেয়েটির পোশাক দেখে সবাই ভাবে এ মেয়ে বিদেশে লেখাপড়া করতে পারত। কি ক্রমে ঢাকা ভার্সিটিতে এসে পড়েছে কে জানে। মেয়েটি হলো নীলাদ্রি। নীলাদ্রির আব্বু দেশের নাম করা একজন ব্যবসায়ী, তাই তার ইচ্ছে অনুযায়ী সে এখানে এসেছে। তবে ভার্সিটির প্রতিটা মেয়ের কাছে সে হিংসের কারণ, আর প্রতিটা ছেলের কাছে ক্রাশ। নিলয় আবারও চুপ হয়ে সামনে তাকায়। খানিকটা বাদে সে অনুভব করলো পেছনে আরো ছেলে মেয়ে এসে দাঁড়িয়েছে, আর তার মধ্যে একটি ছেলে সবাইকে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে। নীলাদ্রিকে ধাক্কা দিতেই নিলয়ের গায়ে এসে পড়লো। নীলাদ্রি সামলে ছেলেটাকে বকা দিতে লাগলো। ঠিক সে সময় ছেলেটি নিলয়ের দিকে তাকায়। চোখ পড়তেই সে বলে উঠল, ভাইয়া আপনি এখানে? কথাটি সে শেষ করতে পারল না। নিলয় ছেলেটির মুখের দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকালো। ভিড়ের মধ্যে পাটা ছেলেটির পায়ের উপর চাপা দিয়ে থামিয়ে দিল। ছেলেটি ভয়ে চুপ হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। নিলয় সেখান থেকে বের হয়ে ছেলেটির কাছে গেল। ছেলেটির নাম অভ্র। টুকটাক ক্লাসে বেয়াদবিতে ওস্তাদছে। নিলয় পেছন থেকে তার ঘাড়ে হাত রাখতেই সে চমকে উঠে পেছনে তাকিয়ে আবার বলল, সরি ভাইয়া, আপনি এখানে ছিলেন? সাথে সাথে মুখটা চেপে ধরে নিলয় বলল, চুপ, শোন, তোকে ভালোভাবে বলছি, এখানে আমাকে আপনি আপনি করে ডাকবি না। তোর ক্লাসেই পড়ি, গত 2 দিন তো আমার দিকে তাকাস নাই। আজ চিনেছিস, কিন্তু অন্য কেউ যেন না জানতে পারে, না হলে তোকে এখানে মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। আর শোন, আমাকে তুই করে ডাকবি আজ থেকে, আমরা বন্ধু। কথাটি শেষ করতেই নিলয় পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। পেছনে নীলাদ্রি দাঁড়িয়ে আছে। নিলয় চুপ হয়ে মাথাটা নিচু করে নিল। নীলাদ্রি বলল, ভার্সিটিতে কি মাস্তানি করতে আসছেন নাকি? দেখতে তো একদম গাঁজাখোর টাইপ। নেশাতে যেন সারা দিন পড়ে থাকেন, সে কারণেই বলি, পায়ে কেন পাড়া দিল? অসহ্য। নীলাদ্রি চলে গেল। সাথে ওর বান্ধবীরাও নিলয়ের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। কেমন একটা দৃষ্টিতে সবাই তাকে দেখছে। আর এর কারণ অভ্রের আপনি রাগটা।
অভ্র সবার সামনে যদি এভাবে না বলতো তাহলে এমনটা হতো না। সবাই যে যার মতো করে চলে গেল, আর নিলয় ভাবছে আর হাসছে। এখানে সবার কাছে সে অপরিচিত, সবাই তাকে পাত্তাই দিচ্ছে না। বিষয়টা সে বেশ এনজয় করছে। কেউ তাকে আর চিনতে পারছে না। অন্ধকার থেকে বের হয়ে আসার মাঝে মজাই আলাদা। তখনই সে দেখলো শা শা করে 7টি R15 বাইক একটু স্পিডে ভার্সিটিতে ঢুকলো। ঢাকা ভার্সিটি, এখানে রাজনীতি মানেই পাওয়ার। আর বাইকে যে আসলো তাকে নিলয় চেনে না। ভার্সিটি শহীদ মিনারের সিঁড়িতে বসে সে দেখছে তারা বাইকে কোনো এক জায়গায় রেখে মেয়েদের টিস করতে ব্যস্ত। নিলয় তাকিয়ে দেখছে আর মুচকি হাসছে। যে ছেলেটি বেশি টিস করছে সে হলো ভার্সিটির চেয়ারম্যানের ছেলে, নাম রিসান। সব ছেলে মেয়ে তাকে এড়িয়ে চলে, কারণ সবচাইতে বেয়াদব ছেলেটি হলো রিসান। ক্লাসে পড়ার মাঝে সবার সাথে ঝামেলা করে। টিস করার এক পর্যায়ে একটি স্যার আসলো সেখানে। রিশান, তুমি এমন কেন? তোমার আব্বু তো অনেক ভালো একজন ব্যক্তি, আর তার ছেলে হয়ে তুমি কি না? বেশি জ্ঞান দিবেন না স্যার, আমি জানি ভালো খারাপ, আর আমার কাজে যে বাধা দেয় তাকে কিন্তু কার ফল ভোগ করতে হয়। সেমিস্টার 2 টাকা বেতনে স্যার রাস্তা মাপে। কথাগুলো শোনার পর স্যার মেয়েটিকে নিয়ে অনুষ্ঠানের দিকে যায়। নিলয় উঠে হাসতে থাকে তাদের কার্যকলাপ দেখে। তখনই রিসানদের মধ্যে একটি ছেলে খেয়াল করে নিলয় হাসছে রিসানের দিকে তাকিয়ে। ছেলেটি রিসানের কাছে বলে, ভাই, ওই ছেলেটি তোমার দিকে তাকিয়ে হাসছে, দেখে তো মনে হয় নতুন, হয়তো ফার্স্ট ইয়ারে পড়ে। চলো জার্ক করি। রিসান সহ ছেলেগুলো নিলয়ের কাছে আসলো। নিলয় তখনও সেখানে বসে আছে। ওদের আশাতে তার কোনো ইয়ত্তা নেই। নতুন? আমার দিকে তাকিয়ে হাসছিলে কেন? নিলয় চুপ হয়ে যায়। সে রিসানের পা থেকে মাথা অবধি দেখে নিল। রিসান আবারও বলল, নাম কি তোর? আবির। ভদ্র নাম তো দেখছি। আমার কাছ থেকে খুব মজা করে তো হাসলি, কেন হাসলি জানিস আমি কে? নিলয় কথাটি শুনে আবারও হাসলো, টোল পড়া হাসি। এটা স্বাভাবিক, মেয়েদের মুখে দেখা যায়, কিন্তু নিলয় হাসলে টোল পড়ে। ওর হাসি দেখে সবাই অবাক হয়, কারণ রিসানের সামনে প্রথমবার কোনো ছেলে এইভাবে হাসছে। আবার হাসছিস কেন? তোকে মেরে কিন্তু হসপিটালে রেখে আসবো। ভাই, তাকে নিয়ে একটু মজা করি। ঠিক। ওই যা তো, ওই যে দূরে একটি ম্যাম দাঁড়িয়ে আছে, যা, তাকে এই লাভ লেটার দিয়ে আসবি। ম্যামের সাথে ছাত্রের প্রেম, দেখি কেমন সাহস তোর। নিলয় উঠে দাঁড়ালো। মুখে তখনও রহস্যময়ী হাসি লেগে আছে তার। সিঁড়ি ভেঙে নেমে নিলয় বলল, বাঘ কোনোদিন ছোট কাজ করে না, এটা তো ভিজে বিড়ালের কাজ। সাহস তো কেবল দুঃসাহসীরাই দেখায়। কথাটি বলেই নিলয় আর দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। আর ভাবতে লাগলো, এসেছি নিজেকে সংশোধন করতে, পারবো কি, নাকি আবার ওইখানেই যেতে হবে। থাক সেসব। নিলয় আসলে অনার্স পড়েছে অনেক আগেই, তবু সে আবার নতুন ভাবে সব শুরু করতে চায়। নিলয় আজও দেরি করে ভার্সিটিতে ঢুকলো। পকেটে এক হাত গুজে মাথাটা নিচু করেই সে হাঁটছে। ভার্সিটির রাস্তার কোনো এক পাশে নীল রঙের এক শার্ট পরে নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। নিলয় সেদিকে একবার তাকালো, কারণ নীলাদ্রি নামের মেয়েটির কণ্ঠটা কেমন যেন আদুরে আদুরে, যা কেবল শুনতেই ভালো লাগে। তাদের সোজা সোজি হয়ে হেঁটে আসতেই নীলাদ্রি ডাক দেয় নিলয়কে। এই যে নতুন ছেলে। নিলয় দাঁড়িয়ে যায়, কারণ নিলয়ের পাশে কেউ ছিল না, তাই সে দাঁড়ায়। নিলয় তাদের দিকে তাকিয়ে চুপ করে হেঁটে কাছে যায়। তখনই নীলাদ্রি বলে, এভাবে ভার্সিটিতে কেন আসো? কেন? চুল বড় বড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আবার নতুন ভর্তি হয়েছ। বুঝিস না, মনে হয় ছেলেটা সেকা খেয়েছে। থামো তো, দেখতে কেমন যেন খ্যাত। এ ছেলের সাথে আবার কেউ প্রেম করবে নাকি? নিলয় কিছুই বলে না। তাদের কথা শুনে কেবল মুচকি হাসে। নিলয় কিছু না বলে পা বাড়াতে যাবে, তখনই নীলাদ্রি বলল, আই বেয়াদব, আমি কি যেতে বলেছি? আর আমাদের চিনো? আমরা হলাম এই ভার্সিটিতে টপার এন্ড বিজনেসম্যানদের মেয়ে। সবাই আমাদের সালাম করে চলে, তুমিও চলবে। এখন ঝটপট নাম বলো তো বাবা। নিলয় কিছুই বলল না। কয়েক সেকেন্ড নীলাদ্রির দিকে তাকিয়ে থেকে গড়গড় করে হেঁটে ক্লাসের দিকে চলে আসে। নীলাদ্রি হাবার মতো পেছন থেকে ডাকতে থাকে। নিলয় সেদিকে একবারও আর ফিরে তাকায় না। ক্লাসে ঢুকতে যাবে, সে সময় রিসানের সাথে দেখা। রিসান নিলয়কে দেখা মাত্রই বলল, বাঘ আসছে রে বাঘ। নিলয় চুপ। বাঘ গম্ভীর থেকে শিকার ধরে রে। তা বাবা, তুই তো নতুন, তো থার্ড ইয়ারে কেন? জানিস আমিও তোর ক্লাসের একজন। তাও আমাদের উঠতে তো সময় লেগেছে।
তুই ইউনিভার্সিটিতে কিভাবে থার্ড ইয়ারে ভর্তি হইলি? তা আবার কমার্স বিভাগে কেমনে ম্যাম? সবই উপরওয়ালার ইচ্ছে। কথাটি বলে নিলয় ক্লাসে ঢুকতে যাবে তখনই রিসান পেছন থেকে ওর ঘাড়ে হাত রেখে টেনে ধরে। নিলয় পেছনে না তাকিয়েই এগিয়ে যেতে চায়, কিন্তু রিসা নিলয়ের ডান হাতটি ধরে দেয়ালের সাথে তাকে চেপে ধরে। নিলয় শান্ত গলায় বলল, নাম জানি না তোমার, তোমার সাথে পড়ি, আমি তোমার ক্লাসমেট, আমার সাথে ভালো ব্যবহার করো। চুপ শালা, তোর সাথে আবার ভালো ব্যাপার? কোথাকার কোন হরিদাস পাল? হ্যাঁ। নিলয় ঘাড় থেকে হাত সরিয়ে নেয়। আবারও ক্লাসে ঢুকতে যাবে তখনই নিলয়ের হাত ধরে রিসান আটকে রাখে। নিলয় রিসানের দিকে দৃষ্টি দেয় এবং সাথে সাথেই নিলয় রিসানের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরে। রিসান সহ বাকি ক্লাসে সবাই তো দেখে অবাক হয়। নিলয় সেটা বুঝতে পেরেই ছেড়ে দিতে চায়, কিন্তু ততক্ষণে তার অনেক দেরি হয়ে গিয়েছে। নীলাদ্রি এসে হাজির। দেখ দেখ, এই নতুন ছেলেটাও রিসানের মতো গুন্ডা, আসতে না আসতে ঝামেলাতে জড়িয়েছে। আর কত দেখবো এসব। নীলাদ্রি ওদের বান্ধবীদের ডেকে বলে, একদম বাজে একটা ছেলে। ক্লাসে আসছো মাত্র 5 দিন হয়নি, এখনই এই অবস্থা। আর কোনোদিন যদি এমন অসভ্যতা আমি দেখি তাহলে বের করে দিব, ইডিয়েট ছেলে। নিলয় রিসানকে ছেড়ে দেয়। রিসান তার সাথে গায়ে পড়ে লাগতে আসছে, কিন্তু বিষয়গুলো উল্টে নিলয়ের দিকে চলে এসেছে। নিলয় মাথা নিচু করে ক্লাসের শেষের দিকের বেঞ্চে যেয়ে বসে অভ্রের পাশে। অভ্র নিলয়কে দেখেই ছিটকে সরে যেয়ে বলে, ভাই আপনি আমার পাশে। নিলয় তার দিকে বড় বড় চোখে তাকায়। অভ্র ভয় পেয়ে চুপ হয়ে যায়। নিলয় আস্তে করে বলে, তোকে না নিষেধ করেছি আমাকে ভাই বা আপনি করে না ডাকতে? সরি ভাই। আবার আমাকে তুই করে বলবি। আর এখানে আমার নাম কেউ যেন না জানে। একজন জানে আমার নাম পাল্টে আবির বলেছি, তুই আমাকে আবির বলে ডাকবি, মনে থাকবে তো? ঠিক আছে, আপনি সরি। তুই যখন বলেছিস তখন মানে থাকবে ভাই, কিন্তু স্যারেরা তো নিলয় বলে জানে। না, অ্যাডমিট কার্ডে আবির দেওয়া। চুপ থাক এখন। নিলয় অভ্রের এমন কথা শুনে মুচকি হাসতে থাকে। ওদিকে স্যার তার কমার্স ক্লাস শুরু করে দিয়েছেন, হিসাব বিজ্ঞানের ক্লাস। সবাই মনোযোগ দিয়ে তা করছে। নিলয় অমনোযোগী হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর হাতের আঙ্গুলগুলোর মধ্যে গলম ঘুরাচ্ছে, আর সেটা স্যারের নজর এড়ায়নি। এই যে ছেলে, ক্লাসে অমনোযোগী কেন? দাঁড়াও। আশরাফ স্যার যখন কড়া গলাতে নিলয়কে দাঁড়াতে বলল, তখন সারা ক্লাসে নীরবতার রেশ হয়ে গেল। সবাই চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে আছে। নাম কি তোমার? আবির। দেখতে তো গুন্ডাদের মতো, কোথা থেকে আসছো? এই তো স্যার, গ্রাম থেকে। গ্রামের ছেলেরা এমনই হয়, বিয়াদব একটা। বলো তো, আমি যে হিসাবের ফর্মুলাটা দিলাম সেটা 2টি ধাপ আছে। 2টো ধাপই জটিল এবং সহজ। নাম কি কি? জানি না স্যার। তা কেন জানবে? একটু আগেই তো বললাম, ক্লাসে মন না দিয়ে বাইরে তাকিয়ে থাকলে তো এমন হবেই। ক্লাসে প্রথমে এসেই রংবাজি দেখাচ্ছ, পড়াশোনা যে কেমন হবে তা বোঝা যায়। বেটা গবেট কোথাকার। ক্লাসে সবাই নিলয়ের দিকে তাকিয়ে হেসে দিল। নীলাদ্রি আর রিসান বেশি হাসছে। নিলয় স্যারের কাছে থেকে বসার অনুমতি চেয়ে ধপ করে বেঞ্চে বসে গেল। অভ্র অবাক চোখে নিলয়ের দিকে তাকিয়ে বলল, ভাই চুপ। সরি আবির, তুই তো এসব পারিস, কিন্তু কেন বললি না? সব সময় সবকিছু বলতে নেই। ও। ক্লাস শেষ হলো। নিলয় সবার ক্লাস এক এক করে করলো। ক্লাস থেকে বের হলো এক সময়। নিলয় শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে। রিসান আসলো। ওই যে গুন্ডে, আমার নাম আছে একটা। তুই এমন চুপচাপ থাকিস কেন? এমনিতেই। ওকে, আজ থাক, কাল তোর সাথে আমার কথা হবে। নীলাদ্রির সাথে তোর এত কিসের কথা? নীলাদ্রি হলো আমার সবকিছু, ভালোবাসি, বুঝলি? কথাগুলো বলে রিসান চলে যায়। নিলয় মনে মনে হাসে। তবে আজকের ঘটনার পর সে আরো সতর্কতা মেনে চলার ভাবনাতে বসে গেল। সবকিছু সে নতুন ভাবে শুরু করতে চায়, নতুন পরিচয়, যার অস্তিত্বের মাঝে নতুনত্ব হারিয়ে যাবে না। নিলয় ভার্সিটি গেটে পা রাখতে কোথা থেকে কালো শার্ট পরা একটি ছেলে নিলয়ের পথ আটকে দাঁড়ায়। নিলয় যথেষ্ট ভদ্রতার সহিত তাকিয়ে দেখে বেশ অবাক হয়, কারণ সামনে দাঁড়িয়ে আছে তুর্য ভাই। অবাক চোখে তাকিয়ে নিলয় চুপ হয়ে যায়। তুর্য বলে, আরে নিলয়, তুমি এখানে? ভাই, এসেছি এই শহরটাকে নতুনভাবে জানতে। আমি আপনার ভার্সিটির 3rd ইয়ারে পড়ি। আমার পরিচয় কেউ জানে না। আবির নামে পরিচিত এখন। কি বলছো? তুমি 3rd ইয়ারে পড়ো মানে? হাসালে। তুর্য হলো নিলয়ের থেকে অনেক সিনিয়র। নিলয় যখন অনার্স কমপ্লিট করে কমার্স সাবজেক্ট নিয়ে,
তখন তুর্য ভাইদের ব্যাচ এই ভার্সিটিতে চলে আসে অনেক আগে। আর তাদের পরিচয় কেবল ক্লাসে আসা নিয়ে না, তাদের অন্য একটি পরিচয়ও আছে, যা কেবল এখানে তুর্য, অভ্র আর নিলয় জানে। তুমি তো তাহলে গোল্ডেন পাইবা ক্লাসের পড়াতে। না ভাই, সবকিছুর মাঝে রহস্যতা আছে। প্লিজ কেউ যেন না জানে আমি এখানে। ওকে ওকে, বুঝেছি। ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকো। ভার্সিটির অনেক প্রোগ্রামে তোমাকে রাখবো, সব ভুলে যাবা, আর সবাই তোমাকে ভালো হয়ে জানবে। ওকে ভাই। তুর্য ভাইয়ের সাথে কথা শেষ করে নিলয় একটু হেঁটেই অবাক চোখের সামনে দাঁড়িয়ে থাকে, কারণ সামনের ভার্সিটিতে ঢোকার রাস্তার পাশে বসার জায়গাতে নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আছে, আর তার কিছু দূর পেছনে রিসানরা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে নিলয়কে তারা দেখছে, কারণ তুর্য ভাইকে এখানে সবাই মেনে চলে। আজ অবধি তুর্য ভাই কারোর সাথে হেসে কথা বলেনি, কেবল সবার কাছে নতুন ভাবে পরিচিত নিলয় নামের ছেলেটি ছাড়া। তাই সবাই একটু অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। কি এমন এই ছেলেটার মাঝে আছে যে তুর্য ভাই আসার সাথে সাথেই তাকে চিনে হেসে হেসে কথা বলছে? নিলয় মনে মনে ভাবে, সে কি আবার কোনো ভুল করে ফেললো? সবাই কি তবে তার অতীতের ব্যাপার জেনে যাবে? না না, আরো সতর্কতা মেনে চলতে হবে, যেন গোবেচারা টাইপ ছেলে হতে হবে এখন সবার কাছে। নিলয় মাথাটা সামনের দিকে ফিরিয়ে হাঁটছে, তখনই নীলাদ্রির ডাক। আই ছেলে। নিলয় থামে, ঘুরে তাকাতেই নীলাদ্রি হাত তুলে ডাক দেয়। নিলয় আস্তে হেঁটে তাদের কাছে যায়। তোমাকে না বলেছিলাম আমাদের সালাম দিয়ে চলতে? সালাম দেওয়াই চাই মানুষকে, তবে সালাম নিয়ে গাদ্দারি কোনো মানে নেই। ওকে, আসসালামু আলাইকুম। কথাগুলো বলে নিলয় চলে আসবে, তখনই নীলাদ্রি বলল, চিনো তুর্য ভাইকে? কে তুর্য? যার সাথে একটু আগে কথা বললে। না, আসার পথে ধাক্কা লেগেছিল, দেখে সরি বলাতে কথা হলো। কেন? না ঠিক আছে, বাসা কোথায় তোমার? আর আমাদের সম্মান দিবা। ক্লাসে তো দেখছো আমরা পড়াশোনাতে কেমন, আর তুমি তো হাবা কিছুই পারো না। তবে তোমার মাঝে কিসের জন্য একটা রহস্য লুকিয়ে আছে, তা কথা বলি, না হলে তোমার মতো ছেলেকে পাত্তাই দিতাম না, বুঝছো? সম্মান দিবে। নিলয় মুচকি হাসলো। নিলয়ের হাসি দেখে সবাই রেগে যায়, তবে নিলয় তার ধারও ধারে না। নিলয় হেঁটে চলে যায়, সামনে দাঁড়ায় রিসান। রিসান ডাকে, কিরে, তোর তো দেখি বেশ ক্ষমতা। দুই জিনিসের নীলাদ্রি আর তুর্য ভাইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছিস, ব্যাপারটা কি? কেন? সে যাই হোক, নীলাদ্রির সাথে কথা বলবি না। কেন? আমি তাকে ভালোবাসি, গত 2 বছর ধরে লাইন মেরে যাচ্ছি। কেউ কথা বললে তার হাত পা আমি ভেঙে ফেলি, তোকে ওয়ার্নিং দিলাম। শোনো রিশান, তোমাকে একটা টিপস দেই, যে যতই লাইন মারুক না কেন, সেই মেয়ে যদি ইমপ্রেস না হয় তবে কখনোই তোমাকে পাত্তা দেবে না। সুতরাং তার সামনে এমন কিছু করো যেটা দেখে সে তোমার কথা ভাবে। এসব লাইন মারা দিয়ে না আজকাল ভালোবাসা হয় না, হয় কি জানো? হয় কেবল মশা, যেমন গায়ে বসলে চড় মারতে যাওয়ার আগে উড়ে যায়, আর চড়টা নিজের গায়ে লাগে, এমনি হয়। কথাটা শেষ করে নিলয় হনহন করে হেঁটে চলে। রিসান হাবার মতো চেয়ে থাকে, কারণ এরকম কথা সে আগে কখনোই ভাবেনি। রিসান ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলে, হারামি, এতদিন তোরা এরকম টিপস দিস না কেন? নতুন ছেলে এসে কথা শুনে গেল, তোদের দিয়ে কিচ্ছু হবে না। নিলয় আর পেছনে তাকায় না, ক্লাসের দিকে হেঁটে চলে। ক্লাসে আসতেই সবাই এক এক করে নিলয়ের পর ক্লাসে প্রবেশ করলো। এক এক করে নীলাদ্রি, রিসানরা আর অভ্র আসলো। নিলয় অভ্রকে তার পাশে ডেকে নিল। স্যার আসলো তার কিছুক্ষণ পর। আশরাফ স্যার এসে ক্লাস নিতে ব্যস্ত হলেন। আজ তার নতুন অধ্যায় করাচ্ছে। হিসাবের জালে সবাইকে তিনি আটকে দিচ্ছেন। নিলয় বোর্ড দেখলো, দেখেই হেসে দিল, কারণ নিলয় এগুলো বেশ ভালোভাবেই পারে। নিলয়ের হাসি দেখে স্যার আসলো। তুমি আজও হাসছো? সরি স্যার। বেয়াদব ছেলে কোথাকার, পড়া তো পারবা না, চেহারা দেখেই বেশ বুঝতে পারছি। স্যার, চেহারা দেখে কি মানুষকে আসলেই চেনা যায়? মুখে মুখে তর্ক? না স্যার, জানার ইচ্ছে হলো তাই। যাই। ও, তাহলে বলুন না স্যার, আমি কেমন? কেমন আবার? আতেল মার্কা, পড়া না পারা, লাস্ট বেঞ্চে বসা একটি গোবেসারা টাইপের ছেলে। ঠিক বলেছেন স্যার, আমি একদমই এরকম। স্যার চলে গেল নিলয়ের কাছ থেকে। আবির বসে পড়ল। অভ্র অবাক চোখে তাকিয়ে হেসে দেয়, কারণ স্যার যা যা বললো তা মোটেও ঠিক হয়নি। কেউ না জানলেও অভ্র কম বেশি জানে নিলয় কিরকম ছেলে। হাসিস কেন? সরি রে, আসলে স্যার যা বললো তাই শুনে হাসলাম। চুপ, স্যার ঠিক বলেছে, বেশি জানার দরকার নেই। ওকে,
তুই যখন বলেছিস, তবে আপনাকে তুই করে ডাকতে কেমন লাগছে ভাই? তোকে সেটাই করতে হবে। আর শোন, আমি আজ থেকে তোর রুমে থাকবো, যাতে কেউ না বোঝে। আচ্ছা। দুজনে কথা বলছিল, ঠিক সে সময় নীলাদ্রি চিৎকার করে উঠে স্যারের সাথে বলল, স্যার, আমার গায়ে কে যেন এই কাগজটা ছুঁড়ে মেরেছে। কই দেখি। কাগজটি ভাঁজ করে দোমড়ানো অবস্থায় আছে। স্যার সেটা ঠিক করে দেখলো, সেখানে কিছু একটা লেখা। আর লেখাটি যে নিলয়ের তা স্যার বুঝলো, কারণ শেষে নিলয়ের নাম দেয়া, মানে আবির নাম দেয়া। স্যার বলল, আবিরকে? নিলয় সাথে সাথেই চুপ হয়ে যায়। সারা ক্লাসের দিকে সে একবার করে তাকিয়ে নিল। স্যার আবার বলে, আবিরকে? সাথে সাথেই আবির নামধারী নিলয় উঠে দাঁড়ায়। স্যার তার কাছে চলে আসে, এসেই করে গালে কোষে একটি চড় দিয়ে বলে, বেয়াদব ছেলে কোথাকার, নতুন আইসো আর এসে ক্লাসের 12টা বাজিয়েছো? তোমার মতো বেয়াদব আমি আর দেখিনি। পড়া তো পারবা না, আর ক্লাসে খারাপ কাজ করে বেড়াবা, এসব কি? স্যারের কাছ থেকে চড় খেয়ে নিলয় চুপ করে নিচের দিকে তাকায়। নিলয়ের ব্যাগের সামনে স্যার কাগজটি রাখে। নিলয় সেটাতে দেখলো, ওহ নীলাদ্রি, ভালোবাসি তোমাকে। আমি আমার আবিরাঙা সকালে ভালোবাসি তোমাকে, এই আবির সব সময়। লেখাটি পড়ে নিলয় অবাক হয়, কারণ সে এটা লিখেই নাই। স্যার আরো অপমান করে বলে বেরিয়ে যেতে ক্লাস থেকে। স্যারের কথা শুনে নিলয় চুপ করে দাঁড়িয়ে থাকে। আরো অপমান করে নিলয়কে বের করে দেয়। নিলয় বের হবে এমন সময় রিসানের দিকে অকারণেই চোখ চলে যায়। রিসান হাত উঠিয়ে ইশারাতে বলে কাগজটা তারই, তবে অপরাধী নিলয়। নিলয় ক্লাস থেকে বের হয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। ওদের ক্লাসের পাশে 4th ইয়ারের ক্লাস চলছে। সেখানে স্যার ইংলিশ করাচ্ছেন। বোর্ডে ইংলিশের একটি সাবজেক্ট তুলে ধরে স্যার সবাইকে বোঝাচ্ছেন। স্যার কোনো এক সেন্টেন্সে এসে আটকে গেল। ন্যারেশনের জটিল একটি অধ্যায়, যার ঘোরে পড়ে স্যারও চুপ হয়ে বোঝার চেষ্টা করছেন। স্যার বলেন, তোমরা কি এখানে কি হবে জানো? না স্যার। সবাই একসাথে বলল, লস হবে স্যার। এই শব্দটি ওই সেন্টেন্সকে পুরোপুরি মাধুর্যতা আনতে শব্দটি ব্যবহার করা দরকার। এতে বাক্যটি আরো মধুরভাবে ফুটে উঠবে। স্যার সহ বাকি ছেলে আর মেয়ের হুট করে এমন উত্তর শুনে বাইরে তাকায়। দেখে দরজার কাছে নতুন একটি ছেলে দাঁড়িয়ে, যাকে কোনোদিন এর আগে ওরা দেখেনি। সবাই হয়তো ভাবছে ছেলেটি বড় ক্লাসের, তাই উত্তরটি বলে দিল। স্যার আন্দাজে বলল, দেখেছো, আমার ছাত্র বড় ক্লাসে পড়ে, অথচ পড়াটা এখনো মনে রাখছে। সরি স্যার, আমি 3rd ইয়ারে পড়ি, আর এনারা আমাদের সিনিয়র। কথাটি বলে নিলয় আর দাঁড়ায়নি, সোজা হেঁটে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে তুর্য ভাই সহ আরো পরিচিত কিছু মুখ কোনো এক গাছের নিচে বসে বাদাম খাচ্ছে। সাথে কিছু মেয়েরাও আছে, যারা সবাই নিলয়কে বেশ ভালো করেই চেনে। আরে নিলয় যে। নিলয় এসেছে অন্য দরকারে, বাদ দে। আমরা যে নতুন সেমিনার করব সেটাতে নিলয়কে রাখবো। তোরা কি বলিস সবাই? সত্যি? তাহলে তো বেশ ভালোই হবে। নিলয় থাকলে তো কোনো ভয় নেই। থাকবে তো নিলয়। নিলয় চুপ হয়ে ওদের সাথে বসে পড়ে আর ভাবতে থাকে, সবার কাছে ভালো হতে হলে আমার সিনিয়রদের সাথে থাকতে হবে, এদের সাথে ভালো কাজ করতে হবে, অন্ধকার জীবন থেকে বের হতে হবে। কি ভাবছো? ওকে, আমি থাকবো। আর কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। আজ আসি। নিলয় কিছু দূর হেঁটে পেছনে তাকায়। দেখে তার ক্লাসের অনেকেই এদিকে তাকিয়ে আছে। সে এমন দৃষ্টিতে, কারণ সবাই অবাক হয়েছে ভার্সিটির সিনিয়রদের সাথে নিলয় বেশ ভালোভাবে কথা বলছে দেখে। নিলয় শহীদ মিনারের কাছে এসে বসে, কারণ আজ অভ্রের সাথে তার রুমে থাকতে হবে। সে না আসা অবধি বসে আছে। একটু পর অভ্র আসে, নিলয় তার সাথে চলে যায়। এভাবেই দিনগুলো পার করে নিলয়। একদিন ক্লাসে নিলয় বসে আছে শহীদ মিনারের সিঁড়িতে। ভার্সিটির সব দিকে সে নীরবে চোখ বুলিয়ে নিচ্ছে আর মনে মনে ভাবছে পিছনের কিছু অন্ধকার জগতের কথা, যেখানে ছিল রক্ত আর রক্তের গন্ধ। সেখান থেকে সে আজ ভালো হওয়ার পথে, তবে তার জন্য হারাতে হয়েছে তার জীবনের সব চাইতে প্রিয় একটি জিনিস, যার অস্তিত্বে নিলয়ের বিচরণ ছিল অনবদ্য। কিরে, এখানে বসে কি করছিস? মাথাটা নিচু করে এমন কথাই ভাবছে নিলয়। ভাবছিল ফেলে আসা কত না সময়ের কথা। ঠিক সে সময় রিসান এসে কথাটি বলল। নিলয় ওর দিকে তাকায়, মুখে একটা ছোট্ট হাসি রেখা। রিসান বলে, তোকে দেখে যেমন মনে হয়, আমার কাছে ঠিক তেমনটা না রে। আমি সেদিন তোকে কত বড় অপমানের সম্মুখে ফেলে দিলাম, অথচ তুই নীরবে সব মেনে নিয়েছিস। অবশ্য কি বা বলবি, আমি হলাম এখানকার নেতা, সবাই আমাকে ভয় পায় রে। নিলয় কিছু বলে না, কেবল হাসে। নিলয়ের এমন রহস্যময়ী হাসির পেছনে কারণ আছে।
নিলয় দুটো কারণে হাসে। সেটা হলো ভয়ঙ্কর কিছু করবে, না হয় একদমই শান্ত থাকবে। এক্ষেত্রে ভয়ঙ্কর কিছু করার কোনো প্রশ্নই আসে না তার, তাই সে হাসে। তবে হাসে এইটা ভেবে যে অন্য সময় হলে নিলয়ের সামনে এভাবে এসে কেউ কোনো দিন কথা বলতো না, সবাই তার কাছে মাথাটা নত করে চলতো। নিলয় প্রথমে সেই জগৎটাকে খুব আপন করে নিয়েছিল, কিন্তু পাল্টে যায় একটি কালো ঝড়ে। চুপ করে আছিস কেন? জানি আমি ওটা করিনি, তবুও দোষটা আমাকে দেওয়া হয়েছে। সে যাই হোক, ভালো হয়ে যাও মিস্টার রিশান। কথাটি বলেই নিলয় ক্লাসের দিকে হাঁটতে থাকে, সাথে পেছন পেছন আসতে থাকে রিসান। একটু পর ক্লাস শুরু হয়। একদম চুপচাপ থাকে নিলয়। স্যার আসে, পড়া বোঝাতে থাকে, কিন্তু নিলয় বরাবরের মতোই চুপচাপ থাকে। পড়া না পারাতে স্যার অপমানও করে। সবাই নিলয়ের দিকে হাস্যকর দৃষ্টিতে তাকায়। ক্লাস শেষ করে নিলয় বাইরে আসে, তখনই তুর্য ভাই ডাক দেয় তাকে। নিলয় সেখানে যায়। তুর্য বলে, আচ্ছা শোন, ভার্সিটিতে একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আর বলিস না, নেওয়াজ বলে এই ভার্সিটিতে একটি মাস্তান আসা যাওয়া করে। কতবার বুঝাইলাম কিন্তু সে শোনে না। মাস্তান? বড় মাস্তান নাকি? হ্যাঁ, তা বলতে পারিস। কয়েকবার জেলে গিয়েছিল, 2টা খুনও আছে তার। তো কি করে ও? আর বলিস না, ভার্সিটিতে এসে ছাত্রদের ড্রাগস বিক্রি করে জোর করে, না নিলে তাকে ধরে পিটায়। জানিসই তো, লাইন ছেড়ে দিয়েছি বলে কিছুই বলি না। বুঝাই তাকে, কিন্তু শোনে না। গত কয়েকদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, আবার আসবে। তাই বলেছিলাম এটাই সমস্যা। এটা কোনো সমস্যা হলো? জাস্ট কয়েক মিনিটের কাজ। যতটা সহজ ভাবছিস ততটা না। গ্যাং আছে, সাথে অস্ত্র নিয়ে ঘোরে। নিলয় আর কিছু বলে না। সে হেসে সেখান থেকে চলে আসে। আর তুর্য ভাইও সন্তুষ্ট, কারণ তুর্য ভাই জানে নিলয়ের হাসিটা অন্যরকম মানে বোঝায়। এখন যত বড় সমস্যায় আসুক, নিলয় তার থেকে সব ঠিক করে দেবে। নিলয় পকেটে হাত দিয়ে হাঁটছে, কোন দিকে তার নজর নেই। নিলয় ভাবছে আবারও একটি কালো রাতের সমাধি হতে চলেছে। তখনই সে ধাক্কা খায় কারোর সাথে। সামনে তাকিয়ে দেখে নীলাদ্রি। নীলাদ্রির হাতে থেকে তার ছোট্ট ব্যাগটি পড়ে যায়। নিলয় তা তুলতে যেয়ে দেখে একটি আইডি কার্ড। ভালো করে লক্ষ্য করে দেখে সেটা কেবল স্বাভাবিক আইডি কার্ড নয়, সেটা হলো ক্রাইম জার্নালিস্ট নীলাদ্রি অধরা। নামটা পড়ে সে চমকে যায়। বহু নাম শুনেছে সে, তবে তাকে কোনোদিন নিলয় দেখেনি, কেবল নামটা সে শুনেছে। নিলয় ভদ্র ছেলের মতো তাকে সব গুছিয়ে দিয়ে সরি বলে চলে আসতে যাবে, তখনই নিলয়কে ডাক দেয়। সরি। কেন? সেদিন আসলে স্যারের কাছে ওভাবে বিচার দেওয়ার জন্য আমি বুঝতে পারিনি ওটা রিসানের কাজ। ওকে, কোনো ব্যাপার না। নীলাদ্রি আরো কিছু বলতে যাবে, তার আগেই নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় মনে মনে ভাবে কেবল সে এখানে আত্মগোপন করেই নেই, তার সাথে আরো একজন আছে, নীলাদ্রি। তাকে এড়িয়ে চলতে হবে। এদিকে নিলয়ের এমন ব্যবহারে নীলাদ্রি বেশ অবাক হয়। অবাক হবারই কথা, কারণ সব ছেলে তার সাথে কথা বলতে ব্যস্ত, আর আবি নামে ছেলেটি কিনা কোনো কথাই বললো না। কি এমন ভাব ওর, কি আছে তার? সবসময় নীলাদ্রি নিলয়কে খেয়াল করে সে ক্লাসের কারোর সাথে মেশে না, কারোর সাথে কথা বলে না। নীলাদ্রি দেখে সে বড়দের সাথে বেশি মেশে, তাদের সাথে কথা বলে হেসে হেসে। কি এমন আছে এর মধ্যে? নীলাদ্রি ভাবতে ভাবতে ওর বান্ধবীদের কাছে যায়। আর এদিকে নিলয় ভাবে নেওয়াজের কথা। কে এই নেওয়াজ? ভার্সিটিতে দিন দুপুরে ক্রাইম করে চলে। তবে কি এই নেওয়াজের ব্যাপারেই নীলাদ্রি অধরা জার্নালিস্ট এই ভার্সিটিতে? এখন ভাবতে ভাবতে অভ্রের মেসে। পরের দিন একটু তাড়াতাড়ি যায় নিলয় ভার্সিটিতে নীলাদ্রির উপর খেয়াল রাখতে, কিন্তু সেরকম কিছু নিলয় খুঁজে পায়নি। নিলয় সবটা সময় নীলাদ্রিকে ফলো করেছে, তার দিকে তাকিয়েছে। নীলাদ্রি এই ব্যাপারটা বেশ বুঝেছে যে নিলয় তার দিকে তাকাচ্ছে। নিলয় ক্লাসের দিকে যাবে, তখনই নীলাদ্রি ডাক দিল, এই যে শোনো। আমাকে এভাবে দেখছিলে কেন? সুন্দর চোখে সবাই তার চোখের দৃষ্টির তৃপ্তি না মেটা অবধি দেখে। তাই নাকি? কথাগুলো শেষ না হতেই বড় জিপে করে কারা যেন ভার্সিটিতে ঢোকে। ভার্সিটির সব ছাত্র ছাত্রীরা যেন একটা ঝড়ে সব হারিয়ে গেছে যে যার মতো। ভার্সিটিটা যেন একদম ফাঁকা মনে হলো। গাড়ি থেকে কালো রেইনকোট পরা, ছেঁড়া ছেঁড়া প্যান্টের কম্বিনেশনে একজন ব্যক্তি নামলো, মাথাতে লম্বা লম্বা চুল। নীলাদ্রি বলল, এখান থেকে চলো, নেওয়াজ এসেছে। কথাটি শেষ করতে না করতে নীলাদ্রি চলে যায়। নিলয় সেখানেই দাঁড়িয়ে থাকে। নেওয়াজ সোজা নিলয়ের দিকে আসে, নিলয়কে দেখতে থাকে। সারা মাঠে কেবল নেওয়াজ আর নিলয় রয়েছে। নেওয়াজের দিকে নিলয় বেশ ভালোভাবে তাকায়।
সবাই সেদিকে তাকিয়ে আছে। বেশ বুঝতে পারছে দুজনেই। নেওয়াজ প্রথমে বলে, কিরে সবাই চলে গেল, তুই কেন যাস নাই? সিগারেটে আগুন জ্বালাতে জ্বালাতে নেওয়াজ কথারই বলে। দূর থেকে তুর্য ভাইরা সবাই এটা দেখছে। তারা ভাবছে আজ কিছু একটা হবে। নিলয়কে নেওয়াজ বলে, কথা বলিস না কেন? নতুন নতুন ভাব দেখছি। নতুন নাকি? তাহলে আর জানবি কি আমার ব্যাপার? সিংহকে জানার জন্য এলাকাতে চলাচলের দরকার পড়ে না। দূর থেকে তার গর্জনতা শুনে আন্দাজ করা যায় সে হিংস্র। নিলয়ের এমন জটিল কথা শুনে নেওয়াজ সিগারেট খাওয়া থামিয়ে দেয়। নেওয়াজ তাদেরকে কড়া দৃষ্টিতে চেয়ে থাকে। নিলয় চলে আসতে যাবে তখনই নেওয়াজ নিলয়ের ডান হাতটি ধরে ফেলে। নিলয় মুচকি হেসে ছাড়িয়ে নেয়। নেওয়াজ বলে, ড্রাগস নিবি? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এসব দরকার পড়ে না। দরকার হয় কলমে। আশা করি বুঝতে পেরেছেন। এত জ্ঞান দিস কেন? কোমরে এটা দেখেছিস? নিলয়কে নেওয়াজ তার কোমরে থাকা একটি বড় রকমের পিস্তল দেখায়। নিলয় জোরে হেসে দেয়। সবাই সেদিকেই তাকিয়ে আছে, কারণ নেওয়াজ যখন আসে তখন সবাই ভয়ে থাকে। আর তার সামনে কিনা নতুন ছেলেটি এভাবে কথা বলছে। নিলয়ের হাসি দেখে নেওয়াজ অবাক চোখে তাকায়। নেওয়াজ বলে, নাম কি তোর? নামটা না হয় অজানা থাকুক, পরে কোনো এক সময় পরিচিত হব। তোকে তো এখানেই মেরে দেবো। কথাটি শেষ করতে না করতে নেওয়াজের একটি কল আসে। নেওয়াজ কলটি রিসিভ করার পর নিলয়ের থেকে সরে আসে, কারণ যে কল দিয়েছিল সে হলো নেওয়াজের বাড়ির দারোয়ান। সে বলে কে বা কারা যেন নেওয়াজের বাচ্চা আর বউকে বেঁধে রেখেছে তার বাসাতেই। নিলয় মুচকি হাসলো। নেওয়াজ বলল, আজ বেঁচে গেলি, পরে তোর খবর আছে। সুযোগ একবার আসে, বারবার না, আর কখনোই তৃতীয়বার সুযোগ দেয় না। কথাটি বলে নিলয় পকেটে হাত গুজে ক্লাসের দিকে আসে। নেওয়াজও চলে যায় ভার্সিটি থেকে। নিলয় ফোন বের করে, কল দেয় বহু পরিচিত একটি নাম্বারে। নাম্বারটি সুনীল বলে সেভ করা। সুনীল নেওয়াজ নামের ছোট্ট মাস্তানটাকে অন্ধকারে পাঠিয়ে দাও, যেখান থেকে সে ফিরে না আসতে পারে। আর অবশ্যই মারার সময় যেন তার মুখের মধ্যে হেরোইন কোকেন থাকে। সব রকম নেশাদ্রব্য যেন তার মুখের মধ্যে ভরা থাকে। নিলয় ফোন কেটে দেয়। ক্লাসের দিকে যেতে থাকে। নিলয়ের পাশে তুর্য আসে। নিলয়, কি হয়েছে? নিলয় না, আবির আমি। আবির হয়েছে? তেমন কিছু না। আজকের পর থেকে নেওয়াজ নামের কোনো মাস্তান ভার্সিটিতে আসবে না। অল ইজ ওয়েল। তুর্য হেসে দেয়। তুর্য ভাই নিলয়ের কাঁধে হাত রাখে। নিলয় হাতটা নামিয়ে কিছু না বলে ক্লাসের দিকে এগুতে থাকে। এদিকে নীলাদ্রি নিলয়ের দিকে খেয়াল রাখে, কারণ আসার পর থেকে ছেলেটি কেমন যেন অন্যরকম মনে হয় তার কাছে। নীলাদ্রি অনার্স থার্ড ইয়ারে পড়ে সেই প্রথম থেকে। ইচ্ছে বশত কেবল রিপোর্টার হিসেবে জয়েন করে এর সাথে পড়াশোনাও করে। নিজের বাপের অগাধ টাকা থাকায় চাকরি পাওয়া তার কাছে কোনো ব্যাপারই না। ক্লাসের মধ্যে আসতেই কেমন যেন সবাই নিলয়ের দিকে অবাক চোখে তাকায়, কারণ নেওয়াজের মতো একটা লোকের কাছ থেকেই ছেলেটি অখ্যাত অবস্থায় ফিরে এসে। নিলয় অভ্রের পাশে এসে বসে। তখনই অভ্র বলে, মনে হচ্ছে আজ থেকে নওয়াজ আর এদিকে আসবে না কোনোদিন। চুপ থাকো, আমাকে রেখে চলে এসেছিস কেন? বেয়াদব ছেলে কোথাকার। সরি, আসলে বুঝিনি যে এমন হবে। বাদ দে। আজও নিলয় ক্লাসে অমনোযোগী, কারণ আজও তার কথাতে কেউ একজন মরবে। ব্যাপারটা থেকে সে বের হতে চায়, তবুও সেসব তাকে ছাড়ে না। এসব কথা ভাবার কারণে পড়া হয়নি তার ক্লাসে। যদিও পড়া তার হবে, তবে স্যারের সামনে সে পড়া বলে না। স্যার বলে, তোমাদের সামনে তো প্রথম সেমিস্টার শুরু, প্রস্তুতি কেমন? খুব ভালো স্যার। গুড, আমরা তো সবাই জানি তোমার প্রস্তুতি বরাবরের মতোই বেটার হয়, আর তুমি ফার্স্ট হবা, এটা আর নতুন কি। আর বাকিদের কেমন প্রস্তুতি? ভালো স্যার। সবাই স্যারের কথায় উত্তর দেয়, কেবল নিলয় ছাড়া। স্যারের সেটা চোখ এড়ায়নি। নিলয়কে স্যার আবারও তার জন্য অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। আর নিলয় ক্লাস থেকে বের হয়েই পাশের ক্লাসের ইংলিশ সমাধান করে সবাইকে চমকে দিয়ে বড়দের আড্ডাতে চলে যায়। যখন ক্লাস শেষ করে বের হয় সবাই, তখনই সবাই দেখে নিলয় মাঠের মধ্যে বসে সিনিয়রদের সাথে আড্ডায় ব্যস্ত। বিশেষ করে বড় আবুদের সাথে তার ঘনিষ্ঠতা বেশি আকারের। নীলাদ্রি এটা বেশ খেয়াল করে আর ভাবে, ছোট হয়ে বড়দের সাথে তার কি। নিলয় আড্ডা শেষ করে অভ্রকে সাথে নিয়ে বের হতে থাকে আর ভাবে, এই অন্ধকার থেকে বের হওয়ার একটাই রাস্তা, নতুন রূপে সবার সামনে প্রেজেন্ট করতে হবে নিজেকে।
ক্লাসে এবার থেকে পড়া করে আসতে হবে। খোঁচা খোঁচা দাড়িগুলো কাটতে হবে, চুলগুলো স্পাইক করা যাবে না, সব স্বাভাবিক করে রাখতে হবে। মোটা ফ্রেমে চশমা পরে আসতে হবে, তবেই তো সবার কাছে পড়াশোনা করে ভালো হওয়া যাবে। নিলয় ক্লাসে বসে আছে, তুর্য ভাই ক্লাসে এসে ঢুকলো। সবাই সেদিকে তাকিয়ে আছে অবাক চোখে, কারণ তুর্য ভাই কোনোদিন এভাবে ক্লাসে ঢোকেনি। সবাই বেশ অবাক চোখেই তাকিয়ে আছে। তুর্য ভাই সোজা নিলয়ের বেঞ্চে গেল। নিলয় ভয় পেয়েছে, কারণ সে ভাবছে এই বুঝি সবাই জেনে যাবে তার পরিচয়, এই বুঝি সবাই বুঝে যাবে নিলয় কোনো সাধারণ একজন নয়। ভাই আপনি ক্লাসে? আসলাম তোর সাথে কথা বলতে। তাই বলে ক্লাসে? সবাই দেখছে তো। আচ্ছা দাঁড়া, চলে যাব, তবে খবর কিছু শুনেছিস? কি খবর? নেওয়াজ তো মারা গিয়েছে। আজ পত্রিকাতে লেখা হয়েছে গুন্ডা নেওয়াজ খুন, কোনো এক আততায়ীর হাতে সে খুন হয়েছে। ও, এটা তো পুরনো খবর। কাজটা কে করেছে সেটা তো জানি। ওকে, সাবধানে থাকিস। কথাগুলো বলে তুর্য ভাই চলে গেল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। কি এমন আছে যার কারণে সিনিয়ররা নিলয়ের সাথে কথা বলে? সবাই এটাই ভাবছে। তখনই স্যার আসলো। নিলয় বসে বসে সারা ক্লাস বাইরের দিকে তাকিয়ে থাকলো। স্যার এটা রোজ দেখে অভ্যস্ত, তাই নিলয়কে রোজ অপমান করে। নিলয় কেবল চুপ করেই থাকে। পরের দিন স্যার এসে বলল, তোমাদের কাল থেকে পরীক্ষা শুরু, সবাই ভালোভাবে প্রস্তুত নাও। আমরা সবাই প্রস্তুতি নিয়েছি স্যার। তো আবির, তোমার কেমন প্রস্তুতি? স্যার নিলয়ের দিকে তাকিয়ে সবার সামনে জিজ্ঞাসা করলো আবির নামধারী নিলয়ের কাছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভালো। কেমন ভালো সেটা আর বুঝতে বাকি নেই। তুমি যে প্রথমেই ফেল করবা এটা সবাই এতদিনে জেনে গিয়েছে। কোনো ক্লাসেই তো পড়া ঠিক মতো পারো না। তোমার যে কেমন ভালো প্রস্তুতি তা বেশ বুঝতে পারছি। কি দরকার টাকা খরচ করে পড়াশোনা করার? এভাবে মা বাবার আশাগুলো নষ্ট করা ঠিক না। ফেল করলে বের হয়ে যাবা ভার্সিটি থেকে। বসো। নিলয় ধপ করে বসে পড়ে। মনে মনে সে হেসে উঠল, কারণ তার মা বাবাই তো নেই, তো স্বপ্ন আসবে কোথা থেকে? তারা তো কবেই মারা গিয়েছে। নিলয় একটু পর ক্লাস শেষ করে চলে আসলো। পরের দিন থেকে এক্সাম শুরু। একে একে সব এক্সাম শেষের দিকে চলে আসলো। এক্সাম শেষের পর নিলয় ভার্সিটিতে আসছে এমন সময় রিসান ডাক দিল, এই এদিকে আয়। তোকে তো আর কিছু বলি না, তুর্য ভাইয়ের সাথে তোর খাতির বলে। আচ্ছা, তোর কিভাবে তুর্য ভাইদের সাথে পরিচয়? তোকে বাইরে দেখলি কেবল সিনিয়রদের সাথে দেখি, তোর ক্লাসে কারোর সাথে কথা বলতে দেখি না। কি ব্যাপার, আমাকে ওনাদের সাথে একটু খাতির করিয়ে দিবি? হাসিস কেন? তুর্য ভাই আমাদের এলাকাতে থাকতো বলে পরিচয়, এই আর কি। ও যাই হোক, একটা হেল্প কর। কি? নীলাদ্রিকে তো ইমপ্রেস করতে পারছি না, কি করব বল? সরাসরি যে বলো। আরে সেটাই তো পারছি না, যদি চর মারে। শোনো, তোমাকে একটা টিপস দেই। যাকে ভালোবাসো তার সামনে যে বলে দিতে হয়। এটা না পারলে আমি মনে করি তার মাঝে ভালোবাসা নেই, কারণ ভালোবাসা হয় মন থেকে। মনের মাঝে সাহস যদি না থাকে তবে সেটা কিসের ভালোবাসা? আর সে যদি তোমাকে চরও দেয় তবুও মনের কথাটা তো প্রকাশ করেছো, এই তো অনেক বড় ব্যাপার। কয়জনই বা পারে তার মনের কথা জানাতে? কথাটি বলে নিলয় আর দাঁড়ালো না, সোজা ক্লাসের দিকে আসলো। আজ নিলয়দের রেজাল্ট জানাবে। ক্লাসে এসে বসতেই খানিকটা পর স্যার আসলো। সবাই জানে এই ক্লাসে ফার্স্ট কে হবে, নীলাদ্রিই হবে, তাই যে যার মতো করে এক্সাইটেড। স্যার আসলো, সবাই চুপ হয়ে গেছে। নিলয় মাথাটা নিচু করে আগের মতো হয়ে বসে আছে। স্যার বলল, আমার ক্লাসে আমার সাবজেক্টে যারা ফেল করবে তারা যেন কাল থেকে আমার ক্লাসে না আসে। সবাই নিলয়ের দিকে তাকালো, কারণ সবাই জানে নিলয় ফেল। স্যার রেজাল্ট কার্ড বের করলো, সবাইকে তার মার্ক সহ ডেকে দিচ্ছে। প্রথমে রিসানের কার্ড। রিসান 10A পাশ করেছে। এরপর অভ্র ভালো পড়াশোনা করে, সে টপ 10 তালিকাতে রয়েছে। স্যার যখন নীলাদ্রির কার্ড বের করলো তখন স্যার বলল, নীলাদ্রি আবার দ্বিতীয় স্থান অধিকার করেছে তোমাদের ক্লাসের মধ্যে থেকে। সবাই যেন হা হয়ে গেল। নীলাদ্রি দ্বিতীয়? তবে কে প্রথম হলো? নীলাদ্রিকে টপকে কেউ এ যাবৎ প্রথম হয়নি, তবে কে সে? সবার মনে একই প্রশ্ন। নীলাদ্রিও একই রকম ভাবছে, কে সে যে কিনা আমাকে টপকে প্রথম হয়েছে? সবাই এইসবই ভাবছে। আর নিলয় তার আগের মতো করেই বসে আছে, তার এইদিকে কোনো খেয়ালই নেই। নীলাদ্রি জিজ্ঞাসা করলো, কে স্যার প্রথম হয়েছে? শুনো, তোমরাও অবাক হবে, আবির সবার প্রথম হয়েছে। সবাই শেষের দিকে বসা আবিরের দিকে তাকালো। ক্লাসের মেয়েগুলো দাঁড়িয়ে দেখতে লাগলো। নিলয় ওভাবেই বসে আছে। নীলাদ্রি হা হয়ে তাকাচ্ছে। এ যেন এক বড় রকমের আশ্চর্য ঘটনা। স্যার নিলয়কে সামনে ডাকলো।
স্যারের কাছে যেতেই স্যার বলল, এটা কিভাবে সম্ভব আবির? কোনটা স্যার? তুমি ক্লাসের প্রথম হয়েছো, নকল করনি তো? নিলয় হাসলো। নিলয় পরীক্ষার ব্যাপারে কখনোই নকল করেনি, আর প্রথম তো হওয়াটা স্বাভাবিক, কারণ প্রশ্ন যা পড়েছে নিলয় তা বেশ ভালোভাবেই জানে তার উত্তর। যাই হোক, হয়তো নকল করেছো, কারণ ক্লাসে যে ছেলে পড়াতে মন দেয় না, এদিক সেদিকে তাকিয়ে থাকে, সে ছেলে যে কিভাবে এত ভালো করে তা জানা আছে। নিলয় মুচকি হেসে চলে আসে নিজের জায়গাতে। সবাইকে নিলয়ের দিকে তাকাচ্ছে। তুই তো বাজিমাত করে দিলি। এটা কেবল ওই পারে। নিলয় কিছু বলে না, কেবল মনে মনে হাসে আর ভাবে, এখন থেকে পড়াশোনা করতে হবে, সবার কাছে নতুন পরিচয়ে আমার পথ চলতে হবে, কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়। সুতরাং আজ থেকে মাস্তানি বন্ধ, ভালোভাবে চলবো। ক্লাস শেষে সবাই যে যার মতো বের হয়েছে। নিলয় আগে যে বড়দের সাথে আড্ডাতে বসে গিয়েছে, বিশেষ করে বড় বাবুদের সাথে বেশি মিশে রয়েছে। নীলাদ্রি একবার তাকায় নিলয়ের দিকে, বড়দের সাথে বেশ হাসিতে রয়েছে। ক্লাসমেট মেয়েদের দিকে ফিরেও তাকায় না যে ছেলে, আর সে কিনা সিনিয়রদের মাঝে বসে থাকে। নীলাদ্রি স্যারের কাছে যায়। নীলাদ্রিকে স্যার দেখে বলে, কি ব্যাপার তুমি? স্যার, আমি একবার আবিরের খাতাটা দেখতে চাই। ওকে দেখো, এই নাও। আমিও দেখেছিলাম, খাতাতে কোথাও কোনো অতিরিক্ত দাগ নেই, কাটাও নেই, হাতের লেখাগুলো একেবারে জীবন্ত মনে হচ্ছে কেউ যেন কম্পিউটার থেকে ছাপিয়ে এনেছে, কোনো লাইনও বাঁকা নেই। কিভাবে সম্ভব? নীলাদ্রি খাতাগুলো নিয়ে স্যারের সামনে চেয়ারে বসে দেখতে লাগলো। আসলে স্যার যা বলেছে তাই ঠিক। নিলয়ের হাতের লেখা দেখে নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে আছে। যে ছেলে ক্লাসে উদাস থাকে, সে পরীক্ষাতে কত না সুন্দর করে লিখেছে। নীলাদ্রি চলে আসে। বাইরে এসে দেখে নিলয় তখনও আড্ডা দিচ্ছে। কি রে, ওদিকে তাকিয়ে আছিস যে? নীলাদ্রি হেঁটে এসে দেখে নাবিলা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নাবিলা বলে, নতুন ছেলেটাকে দেখে যেমনটা মনে হয় কিন্তু ওরকম না, দেখতে কতটা সুন্দর। প্রেম করবি নাকি? ভাবছি সেটাই করব। হুট, এখনো জানিসই না কেউ, আর প্রেম করতে যাচ্ছিস? বেয়াদব মেয়ে কোথাকার। কেন, তুই রেগে যাচ্ছিস কেন? চল বাড়ির দিকে যাই। নীলাদ্রি আর নাবিলা চলে যাচ্ছে। নীলাদ্রি হঠাৎ রেগে গিয়েছে, কিন্তু তার কারণ সে জানে না। পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। ক্লাসে পা রাখতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ঢিলাঢালা প্যান্ট, সাদা শার্ট বাদ দিয়ে নিলয় নতুন পোশাকে ক্লাসে এসেছে। চুলগুলো ঝাগড়া করে একটা মোটা ফ্রেমে চশমা পরে এসেছে। সবাই যেন অবাক চোখে দেখছে। নিলয় কারো দিকে তাকলো না, সোজা যেয়ে অভ্রকে ডেকে নিয়ে প্রথম দিকে 3 বেঞ্চ পর বসলো। ভাই, যা লাগছে না, নিউ লুক। থাপ্পড় দিব, তোকে না ভাই ডাকতে মানা করেছি। ওকে ওকে, কিন্তু বলো না ভাই, তুমি কেন লাইন ছেড়ে এখানে এসেছো? তুই করে বল, আর সব কথা পরে একদিন তোকে বলবো, সবাই শুনে নিবে, চুপ থাক। স্যার আসলো। স্যার আজ হিসাবের জটিলতা সব গুছিয়ে ফেলেছে। নিলয় উঠে সব ঠিক করে দিল। স্যারও আজ তার দিকে তাকিয়ে অবাক হচ্ছে। নীলাদ্রি দেখছে আর অবাক হচ্ছে। দোস, আবির কি কিউট রে, একটু হেল্প করে প্রেমটা করে দে প্লিজ। তোর কি মনে হয় আমি প্রেম করি যে আমি হেল্প করব? নীলাদ্রি আর নাবিলা কথা বলছে আর হাসছে। এভাবেই দিনগুলো চলে যাচ্ছে। নিলয় আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়। সবার কাছে এখন সে পারফেক্ট বয়, যা একটা মেয়ের জন্য ক্রাশ। সবাই এখন আবির নামের ছদ্মবেশীকে ভালো ছেলে হিসেবে চেনে। স্যারেরাও নিলয়কে এখন গুড বয় হিসেবে চেনে। আর এদিকে নীলাদ্রি নিলয়ের উপর কেমন যেন হয়ে পড়েছে। অকারণে নীলাদ্রি এখন নিলয়ের কথা ভাবতে থাকে। আর নিলয় না সে অন্য মেয়েদের দিকে তাকায়, না তো কারোর সাথে কথা বলে। সে তো কেবল মিশে বড়দের সাথে। ক্লাস শেষ করে ওদের সাথে আড্ডাতে চলে যায়। নিলয় ভার্সিটিতে আসছে। প্রতিদিনের মতো সে মাথাটা নিচু করে ঢোকে। নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আছে। নীলাদ্রি ডাক দেয়, আবির। বলুন। আমাকে আপনি করে বলছো কেন? আপনি ছাড়া অন্য কিছু বলার অনুমতি পাইনি। ওকে তুমি তুমি করে বলবে। আর শোনো, তুমি আবার আগের মতো হও, প্রথমে যেভাবে ক্লাসে আসতে। কেন? ক্লাসের সব মেয়েরা তোমাকে চায়, তোমার সাথে প্রেম করতে চায়। তো কিছু না, যাও ক্লাসে। নিলয় হেসে দেয়। মুচকি হেসে সে ক্লাসের দিকে যায়। সবাই ক্লাসে বসে আছে। এখনো স্যার এসে পৌঁছায়নি। হঠাৎ রিসান আসে আর বলে, সবাই শোনো, তোমাদের সামনে আজ আমি কিছু কথা বলতে চাই, বিশেষ করে নীলাদ্রিকে কথাগুলো বলতে চাই, আর তোমরা সবাই সাক্ষী স্বরূপ থাকবে।
রিসান এসে জোরে জোরে কথাগুলো বলে। সবাই চুপ হয়ে যায়। নীলাদ্রি অবাক হয়েছে, কারণ নীলাদ্রি জানে রিসান তাকে ভালোবাসে, কিন্তু এভাবে ক্লাসে সবার সামনে বলবে। শোনো নীলাদ্রি, ভালোবাসতে হলে কি কি সত্যতা বোঝানোর জন্য প্রমাণ দিতে হয় আমি জানি না, তবে মুখ থেকে অন্তরের ভাষা জানিয়ে দিলাম তোমায়, আমি তোমাকে ভালোবাসি। নীলাদ্রি অবাক চোখে তাকায়। নীলাদ্রি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমি কাউকে ভালোবাসি না, রিসানকেও না। বেয়াদব একটা ছেলে আমাকে আসছে ভালোবাসতে। হুট। রিসান কিছু বলল না। সারা ক্লাসে হাসির রোল পড়ে গেল। নিলয় কেবল চুপ হয়ে সব দেখছে। রিসান এসে নিলয়ের পেছনে এসে বসলো। স্যার আসলো, ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে একে একে সবাই বের হচ্ছে। দরজার কাছে অনেক ভিড়। নিলয় পেছনে, তার আগে নীলাদ্রি, আর নিলয়ের পেছনে রিসান। সবাই এক এক করে বের হচ্ছে। তখনই নীলাদ্রি থেমে যেয়ে নিলয়ের গালে সবার সামনে কষে চড় মারে আর বলে, বেয়াদব ছেলে, তোকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কি না এতটা খারাপ? ছি, আমার কোমরে হাত দিস তুই, শয়তান। আরো একটি চড় দিয়ে নীলাদ্রি চলে যায়। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় মাথাটা নিচু করে। রিসান বলল, এবার ঠিক হয়েছে? সবাই তোকে নিয়ে মেতেছিল, আর সাথে নীলাদ্রিও। এখন সবার কাছে তোকে খারাপ করে দিলাম, আমি পেছন থেকে ওর কোমরে হাত দিলাম, অথচ দোষ তোর। নিলয় কিচ্ছু বলল না। নিলয় মাথাটা নিচু করে ভার্সিটি থেকে বের হলো। পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। নিলয়ের দিকে এখন কোনো মেয়েই তাকাচ্ছে না। কিন্তু রিসান ভার্সিটিতে আসবে না মাস খানেক, কারণ কাল রাতে নিলয়ের লোকজন রিসানকে মেইন রোডের পাশে ধরক মেরেছে। নিলয়ের কথাতে রিসানের যে হাতটি নীলাদ্রিকে টাচ করেছিল সেই হাত ভেঙে দিয়েছে। এটা কেউ জানে না, কেবল জানে নিলয়। শহীদ মিনারের উপর বসে আবারও এসবের কাজের জন্য সে পরিত্যক্ত, কিন্তু কিছু করার নেই। সবার আড়ালে এসব করতেই হচ্ছে। ভালো হওয়ার জন্য পিস্তল ছিল তার একমাত্র বন্ধু, সেটাকে সে বাদ দিয়েছে। সে এসব ছাড়বে, কারণ নিলয় কথা দিয়েছিল একজনকে যে সে আর এসব করবে না। তবুও করতে হলো। বারবার যাকে সে কথা দিয়েছিল তার কথা মনে পড়ছে নিলয়। মরার আগে সে নিলয়কে অনেক কেয়ার নিত, কিন্তু এখন আর কেউ নেয় না। নিলয় এমন না, এর পেছনে একটা গল্প আছে, আছে অনেকগুলো কথা, যা থমকে ছিল কোনো এক অন্ধকারে, যেখানে চলতো খুন, নেশা আর মাজা রক্তের মাতোয়ারা গান। সেসব ছেড়ে এসে এখানে ভালো হবে, আর রিসান কিনা খারাপ করে দিল। নিলয় এখন কারোর সাথে কথা বলে না ক্লাসের, কেবল ক্লাসে আসার আগে বড়দের সাথে থাকে, আর ক্লাস থেকে বের হলে বড়দের সাথেই কথা বলে। এভাবেই দিনগুলো যাচ্ছে। নীলাদ্রি এদিকে খেয়াল করেছে। ওই দিনের ঘটনার পর রিসান আর ক্লাসে আসে না। যদিও ক্লাস এখন ঠান্ডা থাকে রিসান না আসাতে, তবুও নীলাদ্রি কারণ বের করতে চায়। কয়েকদিন খোঁজ নিয়ে নীলাদ্রি জানতে পারে রিসান হসপিটালে। নীলাদ্রি সেই হসপিটালে যায়। রিসান বলে, ওই দিন রাতে আমি বাইক নিয়ে বাড়ি আসছিলাম, হঠাৎ আমার সামনে কারা দাঁড়িয়ে পড়ে। আমি ভেবেছিলাম ছিনতাইকারী, তাই গাড়ি না রেখে চালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওদের মধ্যে কেউ একজন সামনে ছোট কুড়াল বের করে ধরে, চাইনিজ কুড়াল। ভয় গাড়ি রেখে দিয়ে বলি, গাড়ি চাই তো, ওকে এই নিন গাড়ি। ওনারা কিছু বলে না, আমাকে সে হকি স্টিক দিয়ে লাগাতার পেটাতে থাকে, কোনো কথা না বলে। বারবার মারার কারণ জানতে চেয়েছিলাম, কিন্তু তারা কোনো কথাই বলেনি। মুখে ছিল ভূতের মাস্ক পরা, কাউকে চিনতে পারিনি। সব জায়গায় মেরেছে, তবে মেরেছে ডান হাতে বেশি। নীলাদ্রি ক্লাসে বসে 2 দিন আগে রিসানের কাছ থেকে শোনা কথাগুলো ভাবছে, তবে তার ভাবার মধ্যে একটা বড় রকমের চিন্তা এসে ঢুকেছে, আর সেটা হলো ভূতের মাস্ক পরা লোকজন। এমন স্টাইলে তো বের হয় নিলয়ের লোকজন, তবে কি নিলয় আবার ফিরে এসেছে? নিলয় তো আন্ডারওয়ার্ল্ডের কিং। এখান থেকে 1 বছর আগে নীলাদ্রি নিলয়ের ব্যাপারে খোঁজ নিতে বের হয়। ঠিক তার কয়েকদিন পর নিলয় আন্ডারওয়ার্ল্ড থেকে কোথায় যেন হারিয়ে যায়, তাই আর নিলয়ের ব্যাপারে রিপোর্ট করা হয়নি। আর নিলয়কে এ অবধি কেউ দেখেনি, তার লোকজন ছাড়া, কারণ নিলয় কোনো একজন নয়, নিলয় একটা গ্যাং। আর নিলয়ের গ্যাংয়ের সব কাজ হয় ভূতের মাস্ক পরে। তবে কি আবার নিলয় ফিরে এসেছে? কিন্তু নিলয় কোথায়, আর রিসান কেই কেন মারছে? কথাগুলো এক মনে ভেবে চলেছে নীলাদ্রি। তার মনে কেবল এ সবই ঘুরছে। নিলয় দূরে বসে নীলাদ্রিকে দেখছে। নীলাদ্রির মুখের প্রতিচ্ছবি নিলয়কেও ভাবাচ্ছে। মনে মনে ভাবছে নিলয় নামটা বদলিয়ে সে অনেক ভালো আছে। এভাবে কাটুক দিনগুলো। কথাগুলো ভাবতে ভাবতে স্যার এসে গেল। স্যার এসে তার কাজ শেষ করে বলল,
শোনো, আমাদের ভার্সিটিতে কুমিল্লা খুলনা কলেজ হতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব ক্লাসের চেয়ে আমার ক্লাসের, মানে তোমরা অনেক ভালো। তোমাদের মধ্য থেকে কে কে যোগ দিতে চাও? 7 জন লাগবে। স্যারের কথা শুনে কেউ কোনো কথাই বলছে না। নীলাদ্রি নাম দিল, এরপর নাবিলা, এরপর রিয়ানা, তারপর সিয়াম, রিমি, অভ্র নাম দিল এক এক করে। আর মাত্র একজন দরকার, কিন্তু কেউ উঠে দাঁড়াচ্ছে না। নাবিলা উঠে দাঁড়িয়ে বলল, স্যার, এবারে প্রথম সেমিস্টারে যে প্রথম হয়েছে তাকে নিন। ঠিক বলেছো আবির। নিলয় উঠে দাঁড়ায়। স্যার আবার অপমান করে বলে, ক্লাসে আবার অমনোযোগী? কিভাবে যে তুমি প্রথম হলে, নকল ছাড়া আর কিছু না। তোমার নামটাও দিলাম। না না, তোমার কোনো কথা বলা লাগবে না, কেবল চুপ করে থেকো, যত সব। স্যার আর কিছু বলল না। বিরক্তিকর মুখে আবির নামধারী নিলয়কে বসতে বলে। নিলয় বসে যায়। অভ্র বলে, কি ভাই, জিতবো তো? দেখা যাক, ভাই না হারামি, নাম ধরে আবির নাম ধরে ডাকবি। ওকে। স্যার ক্লাস শেষ করে চলে যায়। নীলাদ্রি তার 7 জন সহপাঠীদের নাম লিখে নেয়। স্যার চলে যাওয়ার পর নীলাদ্রি উঠে বলে, যারা বিতর্কী প্রতিযোগিতায় যাবে তাদের নিয়ে আমি প্রতিযোগিতার বিষয় নিয়ে ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আলাপ করব, সবাই যেন থাকে। একে একে সব ক্লাস শেষ করে নীলাদ্রিরা ক্যাম্পাসের জারুল গাছের নিচে গিয়ে বসে। এখনো নীলয় এসে পৌঁছায়নি। দূর থেকে দেখছে সবাই নিলয় বড়দের সাথে আড্ডাতে ব্যস্ত। অভ্র একটু পর নিলয়কে ডেকে আনে। ওই দিনের চর দেওয়ার পর নিলয় বা নীলাদ্রি কেউ কারো সাথে কথা বলেনি। সবাই যেন সাথে থাকে। শোনো সবাই, আমরা ঢাকা ভার্সিটির হয়ে লড়বো, আমাদের জিততেই হবে। সবাই শুনে রাখো, বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হবে। সবাই যে যার মতো প্রতিবেদন তৈরি করে নির্দিষ্ট দিনে তা সবার সামনে তুলে ধরবে। গুছিয়ে কথা বলতে হবে, স্পষ্টভাবে সবকিছু তুলে ধরতেই হবে আমাদের। সমস্যা হলে একে অপরের হেল্পও নিতে হবে। নীলাদ্রি ঠিক কথা বলেছে, সবাই তার সাথে সহমত। মিটিংয়ে সবাই যে যার মতো করে কথা বললেও নিলয় চুপচাপ হয়ে কেবল অন্যদিকে তাকিয়েছিল। নীলাদ্রি কিছু বলেনি, তবে যাওয়ার আগে তিরস্কারযুক্ত অপমানজনক ভাবে নিলয়কে বলে, আর যাই হোক, ভার্সিটির নাম ডুববে একটি বোবা মার্কা ছেলের কারণে, যত সব। নিলয় কথাটি শুনে মুচকি হাসলো। নীলাদ্রিরা চলে গেল। নিলয় আবারও বড়দের সাথে আড্ডাতে ব্যস্ত। তারপর সেও চলে আসলো অভ্রের কাছে। কয়েকদিন পর ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভার্সিটির সব ক্লাসের ছেলেমেয়েরা কয়েকজন করে প্রতিযোগিতায় অডিয়েন্স হিসেবে এসেছে, তবে নীলাদ্রিদের ক্লাসের ছেলেমেয়েগুলোই বেশি এসেছে। প্রতিযোগিতা শুরু হতে মাত্র কয়েক মিনিট বাকি। এখনো ভার্সিটিতে নিলয় আসেনি। সবকিছু রেডি করে সবাই যে যার পজিশন নিয়ে বসে গেছে। এ কদিনে নীলাদ্রি তাদের টিম লিডার হিসেবে অবদান রেখেছে। প্রতিবেদন তৈরি করতে মৌখিক, লৈখিক সব দিক দিয়ে সাহায্য করেছে একে অপরের। আর নিলয় সবার সাথে বসে থেকেও বাদাম চিবিয়েছে, যা নীলাদ্রির কাছে বেশ বিরক্তিকর ছিল। এসব ভাবতে ভাবতে স্যার নীলাদ্রিকে ডাকলো। সব রেডি তো, এখনই শুরু হবে। আমাদের জিততেই হবে। গত 5 বছরে কোনো ভার্সিটি আমাদের হারাতে পারেনি। এবার তোমার উপর নির্ভর করছে সব। কিন্তু স্যার, আবির এসে পৌঁছায়নি। কি হবে এই ছেলেটাকে নিয়ে? বেয়াদব একটা ছেলে, রোজ ভার্সিটিতে আসতে লেট করে, আর আজও কিনা লেট করে। সবার দিয়ে সবকিছু হয় না স্যার। হয় সৎ প্রতিজ্ঞা, আর সেটা করে অদম্য ইচ্ছা থাকলে সবই হয়। স্যার আর নীলাদ্রি কথা বলছে, তখনই নিলয় এসে কথাটি বলল। সবাই যেন তার আগমনে হাফ ছেড়ে বাঁচল। স্যার 2 কথা শুনিয়ে চলে গেল, আর নীলাদ্রিরা চলে গেল তাদের জায়গায়। একটু পর শুরু হলো প্রতিযোগিতায় বিচারক প্রশ্ন করলো, কোনো পরিবারের কোনো সন্তান যদি বকে যায়, খারাপ হয়ে যায় বা বখাটে হয়, সে সব রকমের খারাপ কাজ করে, তবে তুমি তাকে শাস্তি দেবে। তাকে কি ধরনের শাস্তি দেওয়া দরকার, আর তার খারাপ হওয়ার জন্য কে দায়ী? প্রশ্ন শুনে যেন সবাই চুপ হয়ে গেল। এত জটিল প্রশ্ন হবে কেউ তা আশা করেনি। প্রতিপক্ষ দলগুলো তাদের এক এক রকম বক্তব্য প্রকাশ করে চলেছে। তার ভুল তুলে ধরে অন্য দল, এমনকি নীলাদ্রিরাও তর্কে জড়াচ্ছে। সবাই যখন কথা বলার যুদ্ধে মেতেছে, তখন নিলয় চশমা পরে চারদিক দেখে দেখে চুপ করে তাকাচ্ছে, যেন তার মাঝে কোনো অনুভূতি নেই। নীলাদ্রির দলের সবাই কম বেশি জবাব দিচ্ছে, বক্তব্য প্রকাশ করছে, কিন্তু নিলয় চুপ থাকাতে সে বিরক্তিতে ফেটে পড়ছে। নীলাদ্রি মনে মনে ভাবছে, বান্দরটাকে যদি কষে একটা চড় দিতে পারতাম, কিন্তু না, সবার সামনে সেটা করছে না। বিতর্ক প্রতিযোগিতা 3 ঘন্টা যাওয়ার পর আর আধা ঘন্টা যখন বাকি, তখন মনে হচ্ছে যেন বিচারকদের কোনো বক্তব্য পছন্দ হচ্ছে না। যখন প্রতিপক্ষ বিচারকদের সেম প্রশ্ন নীলাদ্রিকেই বলল যে তারা উত্তর দিক দেখি, এতই যখন আমাদের উত্তরে ভুল হচ্ছে।
কিন্তু নীলাদ্রিরাও চুপ হয়ে গেল। তাদের কাছে আর অবশিষ্ট কোনো শব্দ নেই। সবাই মাথাটা নিচু করে নিল। তখনই অবাক করে দিয়ে নিলয় উঠে বলল, কোনো পরিবারের কোনো সন্তান যদি বকে যায়, খারাপ হয়ে যায়, বকাতে হয়, সে সব রকমের খারাপ কাজ করে, তবে তুমি তাকে শাস্তি দেবে? তাকে কি ধরনের শাস্তি দেওয়া দরকার? আর তার খারাপ হওয়ার জন্য কে দায়ী? কথাগুলো যদি আমরা সহজভাবে নিয়ে থাকি তবে তা কিছুই না, আর যদি জটিলভাবে নেই তবে অনেক কিছু। আসলে এই সমাজের মানুষগুলো কেবল খারাপ মানুষদেরকে চিহ্নিত করে চেনে, কিন্তু সে কেন খারাপ? কোনো পরিবারের কোনো সন্তান যদি বকে যায়, ওই সন্তান যদি সব রকম খারাপ কাজ করে, তবে আমরা কি তাকে শাস্তি দিব? আসলে আমি মনে করি তাকে শাস্তি দেওয়া লাগে না স্যার। সে নিজেই তার কার্যক্রমের কারণে শাস্তি পেয়ে থাকে। কারণ সমাজে সবাই জানে সে খারাপ, আর তার কারণে তাকে শুনতে হয় নানা রকম কথা। একটা মেয়ে যখন ধর্ষণ হয় তখন সে হয় খারাপ, তবে আমরা কি একবারও এটা ভাবি যে সে ধর্ষিতা হয়েছে নিজে থেকে, হতে চাইনি, সে খারাপ না? এটা ভাবি না কখনো। ভাবি কেবল সে নষ্ট একজন মেয়ে, তার থেকে দূরে থাকা দরকার। ঠিক তার বিপরীতে কোনো মেয়ে দেহ ব্যবসা করে, তখন আমরা তাকে খারাপ বলি, তাকে আমরা নষ্ট মেয়ে বলি। কিন্তু সে কেন এমন, বা যে ধর্ষিতা হয়েছে সে কেন এমন, কেন খারাপ, এটা আমরা ভাবি না। আমরা ভাবি আর 10 জন মানুষ কি ভাবছে সেটা, ভাবি নিন্দুক কি বলে সেটা। একটা ছেলে কোনো মেয়েকে সবার সামনে টিচ করলে ছেলেটা হয় বখাটে সব মেয়ের কাছে, আর তার কিছু সময় পর ঠিক ওই মেয়েগুলোই পার্কের চিপাতে বসে তার প্রেমিকের সাথে শরীরটা লাগিয়ে বসে থাকে। অনেক বাজে রকমের কথা হয়, সেটা টিজ না, তাই তো স্যার? হাস্যকর বিষয়গুলো। আসলে আমরা স্যার সবটা দেখি, তবে তা সঠিক দৃষ্টি দিয়ে না, দেখি অন্যের ভালো খারাপগুলো খারাপ দৃষ্টিতে। এই খারাপ যখন কোনো সন্তান করে তবে সেই সন্তান খারাপ না স্যার। শাস্তি যদি খারাপের জন্য দিতে হয় তবে আমি আগে সবার প্রথমে তার এই পরিবার আর তার সমাজকে দেব। কারণ কোনো সন্তান ছোট থেকে যদি ভুল করে, ছোট্ট একটি ভুল, যদি তার পরিবার সেটা মেনে নেয়, আদরে বলে প্রশ্রয় দেয়, তখন সেই সন্তান পার পেয়ে যাবে। কারণ তখন সে জানবে আমার পরিবার তো আমাকে শাসন করেনি, মেনে নিয়েছে। এরপর আস্তে আস্তে যখন সে বড় হয় তখন খারাপ কাজগুলো আরো বড় হয়। তখন সমাজ যদি তাকে বুঝিয়ে তার অবস্থান থেকে ফেরায় সেটা সহজ হয়, কিন্তু সমাজ সেটা আরো জটিল করে দেয় স্যার। যার কারণে খারাপ যে সে খারাপ করবেই। এরপর যখন সে সব বুঝেও খারাপ কিছু করে তখন তাকে শাস্তি দেওয়া দরকার। দ্যাটস ইট। কথাগুলো নিলয় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মুখ রেখে বেশ স্পষ্ট করে বলল। কথা বলার সময় নিলয় কোনো দিকে তাকায়নি, কেবল সে তাকিয়েছিল মাথাটা নিচু করে নিচের দিকে। কথাগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করার পর সে ধপ করে বসে পড়ল, আর সাথে সাথেই সব চুপ হয়ে গেল। তখনই নিলয় দেখলো যে সবাই একসাথে করতালি দিচ্ছে, এমনকি প্রতিপক্ষরাও তালি দিচ্ছে। নিলয় মুচকি হাসলো আর চোখে আশরাফ স্যারের দিকে আর নীলাদ্রির দিকে তাকালো। সবাই যেন তাকে বড় বড় চোখ করে দেখছে। নিলয় আবারও হেসে দিয়ে বিচারকদের দিকে তাকালো। তখন তারা বলল, অসাধারণ বলেছো তো তুমি। তোমার প্রতিটা কথার সাথে আমরা সবাই সহমত। তোমার উপস্থাপনাতে আমরা সবাই মুগ্ধ। তোমরাই বিজয়ী। অনেক ধন্যবাদ আবির এত সুন্দর ভাবে বলার জন্য। সবাই আবারও করতালি দিল। বিতর্ক প্রতিযোগিতায় নিলয়দের ভার্সিটি জয়ী হয়েছে। প্রতিপক্ষের দলের একটি মেয়ে ছিল, নাম সাইমা। প্রতিযোগিতা শেষ হতেই নিলয়রা যখন বের হলো তখনই মেয়েটি দৌড়ে আসলো নিলয়ের সামনে। হাই, আমি সামিয়া। আমি আবির। কংগ্রাচুলেশন মিস্টার আবির। নো প্রবলেম। অনেক সুন্দর গুছিয়ে কথা বলো কিন্তু তুমি। হয়তো। আমরা তো একই সাথে পড়ি, কেবল ভার্সিটি আলাদা। বন্ধু হবে? বন্ধু? কেন? ওকে, তোমার ফেসবুক আইডি দাও, আমি রিকো দিব। সরি সাইমা, আমি ফেসবুক চালাই না। কথাটি বলে নিলয় চলে আসলো সেখান থেকে একটু দূরে। সাইমা অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। সাইমা অবাক হয়েছে কারণ এই যুগে নিলয়ের মতো স্মার্ট একটি ছেলে কিনা ফেসবুক চালায় না, ভাবা যায়। এদিকে নিলয় ভাবছে, এটাই তো চাই, সবাই আমাকে ভালো জানুক, আর আমি তো ভালো হতে চাই সবার মতো সাধারণ। কথাগুলো সে একা একাই ভাবছে মাঠের দিকে তাকিয়ে। তখনই কারো হাত তার ঘাড়ে এসে পড়লো। ঘুরে তাকাতেই দেখে স্যার দাঁড়িয়ে। মানে স্যার আপনি? সরি আবির। সরি কেন বলছেন স্যার? খুব ছোট মনে হচ্ছে। তোমাকে অনেক কথা শুনিয়ে দেই, তাই অনেক বড় কথা বলি তোমাকে, কিন্তু তুমি সব হেসে হেসে শুনে নাও।
আরে না স্যার, আপনারা হলেন শ্রদ্ধাভাজন মানুষ। আপনারা যাই বলেন না কেন, সব একটি ছাত্রের কাছে অনেক বড় পাওয়া। অনেক ভালো কথা বলো তুমি। তোমার বাসা কোথায় আবির? এই তো স্যার, ভার্সিটির পাশে থাকি। ওটা তো ম্যাস। আপাতত ওটাই বাসা স্যার। ওকে, বুঝলাম। ভালো থেকো। স্যার মুচকি হেসে চলে গেল। নিলয় একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিলয় হাসলো। তখনই সে দেখলো সবাই তার দিকে তাকাচ্ছে একটি সুশ্রীল দৃষ্টিতে। নিলয় খেয়াল করলো নীলাদ্রি তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আস্তে হেঁটে কংগ্রেটস করতে আসবে, ঠিক তখনই থার্ড ইয়ারে পড়া অন্য বিভাগ থেকে নীলাদ্রির মতো আরেকটি সুন্দর মেয়ে নাম লাবণ্য এসে নিলয়ের কাছে এসে বলল, এই যে মিস্টার, কি খবর? ভালো। কংগ্রাচুলেশন মিস্টার। ধন্যবাদ। আমি লাবণ্য, তুমি তো আবির। চলো ক্যাম্পাসের দিকে যাই। কি মনে করে নিলয় সম্মতি জানালো। ওকে। নিলয় লাবণ্যর সাথে ক্যাম্পাসের দিকে আসতে লাগলো নীলাদ্রির সামনে দিয়ে। নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে তা দেখছে। নিলয় আর চোখে সেটা খেয়াল করেছে। তখনই নীলাদ্রির পাশে থাকা নাবিলা বলল, আবির, কাল তাড়াতাড়ি ক্লাসে আসবা। তোমার সাথে কথা আছে। নিলয় বলে চলে গেল ক্যাম্পাসের দিকে। এদিকে নাবিলা আর নীলাদ্রি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি নাবিলাকে বলল, এই, তোর ওর সাথে কি কথা? কার সাথে? আবিরের সাথে। ওহ, ভাবছি কাল ওর নাম্বারটা নেব। দেখতে কিন্তু বেশ মায়াবী ছেলেটা। প্রেম করার জন্য সব মেয়েদের কাছে পারফেক্ট। তোকে বলছে বেয়াদব মেয়ে কোথাকার। 2 দিন হলো না আসছে আর উনি প্রেমে পড়বে। জেলাস, বুঝি। চুপ। জেলাস হবারই কথা। ওকে ভাই, তোমার জানুকে যাও, আমরা নেব না, তুমি নিও। কথাগুলো বলে নাবিলা সহ ওদের বান্ধবীগুলো সবাই একসাথে হাসতে লাগলো। নীলাদ্রি আর সহ্য না করতে পেরে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে এসে নীলাদ্রি রুমে স্থির হয়ে বসে রইল। তখনই নীলাদ্রির মা এসে বলল, কি ব্যাপার, আমার মেয়ের আজ কি হলো? এভাবে মুখ ভার করে বসে আছে যে ভার্সিটি থেকে আসার পর থেকে? আরে একটা ছেলে আসছে, তাকে নিয়ে কেন সবাই পড়বে? আর কি ছেলে আমার সাথে কথাও বলে না। আমি যে ওদের টিম লিডার, সবাই আমাকে কংগ্রাচুলেশন করবে। তা না, সবাই ওই ছেলেকে করছে। তা কোন ছেলেটা শুনি? নীলাদ্রি আর তার মা একে অপরের বন্ধু। নীলাদ্রি ভার্সিটিতে রোজ কি কি হয় তা সব এসে বলে ওর মায়ের কাছে এসে। আজও তার ব্যতিক্রম নেই। কিন্তু নীলাদ্রির মা আজ অন্যরকম কিছু শুনছে, তাই তিনি জানতে চাইলো নীলাদ্রির কাছে। নীলাদ্রি চুপ থাকায় তিনি বললেন, কোন ছেলেটা গো? আমার এত সুন্দর মেয়েটার সাথে কথা বলে না? নতুন এসেছে মা, মাস কয়েক হলো। ক্লাসে কোনো কথা বলে না, আর কারোর সাথে না। স্যারের সাথে না পড়া বলার সময় কেবল বাইরের দিকে তাকিয়ে থাকে আর বড়দের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। দেখতে কিউট হলেও কারোর সাথে মেশে না ক্লাসে। তা কি হয়েছে? আমার মেয়েটা কি ওই ছেলেটার প্রেমে পড়েছে বুঝি? উফ মা, তুমিও না, কি যে বলো। ঠিক বলেছি, তোর চোখ মুখ দেখে তা মনে হচ্ছে তুই ওই ছেলেটার প্রেমে পড়েছিস। ধ্যাত, ওই ছেলেটার প্রেমে আমি কেন পড়বো? ক্লাসে পড়া পারে না, কিন্তু পরীক্ষাতে আমাকে ছাড়িয়ে প্রথম হয়েছে। আর আজ বিতর্কী প্রতিযোগিতায় কত সুন্দর করে কথা বলেছে। আরে বাবা, ছেলে মানুষ, তুই কেন এত সুন্দর করে কথা বলবে? ও কেন মুচকি হাসবে? সব মেয়েরা ক্রাশ খায়। পড়াশোনা কেন সে পারবে? চুপচাপ হয়েই তো থাকতে পারে। নীলাদ্রির কথা শুনে ওর মা নাফিসা বেগম হাসতে হাসতে লুটিয়ে পড়ে আর কি। তিনি জোরে জোরে হাসতে লাগলেন, কারণ তিনি বুঝে গিয়েছেন তার মেয়ে প্রেমে পড়েছে, তাও আবির নামের কোনো এক ছেলের উপর। আর নীলাদ্রি তা মেনে নিচ্ছে না। হাসছো কেন তুমি? তোমার হাসি দেখলে আমার সহ্য হচ্ছে না মা। ওকে ওকে বাবা, সরি, আর হাসবো না। গুড। তা কবে থেকে প্রেমে পড়েছিস? কি? কার প্রেমে? আবিরের? মোটেও না, ওই বান্দর ছেলের প্রেমে কেন পড়বো? তুমি খেতে দাও, ক্ষুধা লাগছে। তা ছেলেটার বাসা কোথায়? জানি না মা, ওই যে বললাম না, কারোর সাথে কথা বলে না। বাপ রে, কিছু না জেনে কেবল রাগের আগে তার প্রেমে পড়ে গেলি? দেখতে হয়তো রাজকুমারকে। উফ, খেতে দাও তো। নাফিসা বেগম হাসতে হাসতে চলে গেল। আর এইদিকে নীলাদ্রি রাগে কান্না করে দিয়েছে। কি এমন ছেলে, কথা বলে না ওর সাথে? কিন্তু নাবিলা জেলাস হওয়ার কথা কেন বললো? কেন জেলাস হবো আমি? আমি যার সাথে কথা বলবে তাতে আমার কি? কেন তার কথা ভাবছি আর রাগ করছি? বদমাইশ একটা ছেলে। এসব ভাবতে ভাবতে খেতে চলে গেল।
আর এদিকে নিলয় আজ অনেক হ্যাপি, কারণ সবার মাঝে সে ভালো ছেলে হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। তার বড় অবদান লাবণ্য আজ অনেকদের সাথে পরিচয় করে দিল। যাক, জীবনের অন্ধকারটাকে একটু সরিয়ে আলোতে আনতে পারছে। নীলাদ্রি ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে, কিন্তু এখনো নিলয় ভার্সিটিতে এসে পৌঁছায়নি। নীলাদ্রি সব দিক খুঁজে খুঁজে দেখছে, কিন্তু কাউকে এসে পাচ্ছে না। সিনিয়র ভাইরা যেখানে আড্ডা দেয় সেখানেও নীলাদ্রি তাকিয়ে দেখেছে, কিন্তু নিলয় সেখানে নেই। নিলয়কে না দেখতে পেয়ে নীলাদ্রির মাঝে কেন এমন অস্থিরতা নীলাদ্রিও ঠিক বুঝে উঠতে পারছে না। কি ভাবছিস? কই কিছু না তো। সব দিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না। জানি জানি, আবিরের কথা ভাবছিস তাই না? থাপ্পড় দিব, ওর কথা কেন ভাববো? কি জানি, মনে হলো তাই। চুপ। নীলাদ্রি ঝাড়ি দিয়ে কথাটি বলল। নাবিলা কোনো কথা বলল না। এদিকে নীলাদ্রি নিলয়ের কথা সত্যিই ভাবছে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। ঠিক তখনই দূর থেকে নীলাদ্রি দেখলো নিলয় গেট দিয়ে হেঁটে হেঁটে ভার্সিটিতে ঢুকছে। নীলাদ্রির মুখে যেন এক চিলতে হাসির রেখা ফুটে উঠেছে। নিলয় আজ দেরি করে ভার্সিটিতে এসেছে। অবশ্য রোজই দেরি হয় এমন, তবে আজ একটু মনে হয় বেশি দেরি হয়ে গেছে। ক্লাস শুরু হতে বেশি বাকি নেই। নিলয় জোরে হাঁটা শুরু করবে, তখনই তার চোখ গেল পাশের দিকে। একদল ছেলেরা মেয়েদের টিজ করছে খুব বাজে ভাবে। নিলয় ঠায় দাঁড়িয়ে গেল। অনেকগুলো নতুন মেয়েদের তারা যাচ্ছে তাই বলে টিজ করতে লাগলো। কোনো এক সময় তারা নিলয়কে দেখে ফেলেছে। ওদের মধ্যে জীবন নামের একটি ছেলে আছে, যে কিনা লিডার। সে ডাকলো, কি ব্যাপার ব্রো, এদিকে আসো। মনে হচ্ছে অনেকটা সময় ধরে আমাদের দিকে তাকিয়ে আছো, কি দেখছো? কিছু না, টিচ করা ভালো না ভাইয়া। এটা মেয়েদের জন্য অনেক ভয়ার্থ একটি ব্যাপার। জ্ঞান দিস না হারামি। মেয়ে ফোটানোর জন্য এসব করতে লাগে? মেয়েরা চিনবে কিভাবে তা শুনি? জীবনের কথা শুনে নিলয় হেসে দিল, শব্দহীন এক হাসি। সে হাসির মানে কেবল নিলয় ছাড়া আর কেউ জানে না। আর যারা সত্যিকার অর্থে নিলয়কে চেনে তারা জানে নিলয়ের এই শব্দহীন হাসি দুটো মানে। ওরা নিলয়ের হাসি দেখে সামনে দাঁড়ালো। হাসিস কেন? হাসছি কোনো কারণ ছাড়াই। তবে টিচ করার ফলে যে মেয়েরা চিনবে সেটা একটা বোকামির কাজ। টিচ করে মেয়েদের মাঝে পরিচিত হওয়া চাই, কিন্তু সেটা ভালো ছেলে হিসেবে নয়, খারাপ আর বেয়াদব ছেলে হয়ে। মেয়েদেরকে পটাতে হলে তাদেরকে সম্মান দাও, তাদেরকে ইমপ্রেস করো, তাদের অনুভূতিকে জানো। হয়তো ভালোবাসি শব্দটি বলতে একটু সময় লাগবে, কিন্তু যখন এটা ব্যক্ত হবে তখন দেখবে ভালোবাসাটা কতটা মধুর হয়। আর এখন যে তোমরা যে কোনো মেয়েকে দেখছো তাকে হুট করে ভালোবাসি বলে দিচ্ছ, সেই শব্দের মধ্যে না আছে কোনো রস, না আছে কোনো ভালো লাগার অনুভূতি। আশা করি বুঝতে পেরেছো। নিলয় কথাগুলো বলে পিছন ঘুরে আসতে যাবে, তখনই দেখলো নীলাদ্রি তার পেছনেই দাঁড়িয়ে আছে। নিলয় পাশ কাটিয়ে চলে যাবে, তখনই জীবন নিলয়ের হাত ধরে ফেললো। নিলয় আবার ঘুরে তাকায়। নিলয় জীবনের দিকে একবার তাকাচ্ছে আর একবার হাতের দিকে তাকাচ্ছে। দুই দিকে তাকিয়ে নিলয় এসে দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। আবার যখন হাঁটতে যাবে তখনই জীবন আবার হাত ধরে। কিছু বলবে? খুব ভালো কথা বলতে পারিস, কিন্তু আমরা টিচ করব, তোর জ্ঞান আমরা নিব না। তোর কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তবে রাখ তোর তবে। জীবন কথাটি বলে নিলয়ের হাত ছেড়ে দিয়ে নীলাদ্রির হাত ধরে ফেলে। নীলাদ্রি একবার নিলয়ের দিকে তাকায়, একবার জীবনের দিকে তাকায়। জীবনের মুখে শয়তান মার্কা এক হাসি। নীলাদ্রির রাগে যেন লাল হয়ে গেছে। হাই জান, তোমার নাম্বারটা একটু দাও তো। রাতে কল দিব, দাও না গো, ভালোবাসি গো বেবি। জীবনের হাত থেকে নীলাদ্রির হাত ছাড়িয়ে নেয় নিলয়। সাথে সাথে রিমন এসে নিলয়ের গালে চর দিয়ে বসে। নিলয়ের ফর্সা গালে রিমনের দেয়া চরের দাগ পড়ে যায়। নিলয় হেসে দিয়ে বলে, এরকম করা ঠিক না ব্রো, ভালো হয়ে যাও। তোর জ্ঞানের আমরা শালা ভাগ এখান থেকে। ফুলটা কি একাতর হবে নাকি? কথাটি শেষ করতে না করতে জীবনের গালে কষে একটা থাপ্পড় দেয় নীলাদ্রি। নিলয় এতে মোটেও অবাক হয়নি। নীলাদ্রির হাতের চর খেয়ে জীবনের বেশ অবাক হয়ে যায়। নীলাদ্রি বলে, বেয়াদব কুত্তার বাচ্চা ছেলেগুলো কি তোরা মানুষ হবি না? শালা তোদের বোন যদি এমন টিজের সম্মুখীন হয় কি করবি? পশুদের দল কোথাকার। আর এই যে মিস্টার আবির, খুব তো ভালো কথা বলতে পারেন, কিন্তু গায়ে কি কোনো শক্তি নেই নাকি? মনে কোনো সাহস নেই? হ্যাঁ, অকারণে থাপ্পড় খেলে, অথচ এদের মতো নর পশুদের কিছুই বললেন না। ধ্যাত।
নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে শেষের কথাগুলো বলল। আবির নামধারী নিলয় কেবল মুচকি হাসলো। তবে এই হাসির মানে আছে, তা হলো এই সমাজের মানুষ বুকে সাহস নিয়ে কিছু করলে বলে সে সমাজের একটি আবর্জনা, আবার এই সমাজ সাহসের কাজ করলে বলে সাবাস বেটা। হায় রে, কি আজব মানুষ। শালা, তোর জন্য আজ কোনো মেয়ে চোর মেরেছে। কথাটি বলে জীবন আরো কয়েক ঘা দিল নিলয়কে। তারপর তারা ভার্সিটি থেকে চলে আসে। নিলয়ের ঠোঁট কেটে গেছে, রুমাল দিয়ে তা মুছে সে ক্লাসের দিকে যায়। নীলাদ্রি তার সামনে আসে। নিলয় কিছু বলে না। অনেক লেগেছে? কই দেখি, আমার কাছে ড্রেসিং এর ব্যবস্থা আছে, করে দিচ্ছি। নিলয় কিছু না বলে পাশ কেটে চলে আসে। নিলয়ের এমন আচরণ দেখে নীলাদ্রি অবাক হয়। নিলয় হেঁটে চলে যাচ্ছে, অথচ নীলাদ্রি ঠায় দাঁড়িয়ে তা দেখছে আর ভাবছে কি এমন ছেলে যে নীলাদ্রিকে পাত্তা না দিয়ে চলে গেল। নীলাদ্রি রাগে রাগে নিলয়ের সাথে কথা বলবে না, তাকে দেখবে না। ভাবতে ভাবতে ক্লাসের দিকে চলে গেল। নীলাদ্রি ক্লাসে এসে দেখলো নিলয় তার সেই প্রতিদিনের জায়গাতে এসে বসে আছে। ভাই, আপনার ঠোঁট কেটে গেছে। চুপ। সরি ভাই, তোর ঠোঁট কেটে গেছে কেন? পড়েছে, এখন চুপ থাকো তো। ওকে। অভ্র নিলয়ের ঠোঁট কাটা দেখে অনেক অবাক হয়, কারণ এই প্রথমবার নিলয়কে তার শরীরের কাটা অবস্থা নিয়ে দেখছে। এর আগে সে কোনো দিন এভাবে দেখেনি। অভ্র এই লাইনে ছিল, তবে খুব গভীর ভাবে না। আর সব লাইনের কিং নিলয়, যার নামে সারা দেশের সব আন্ডারওয়ার্ল্ড কেঁপে যেত। অভ্র লাইন ছেড়ে দিয়েছে। সে এসব থেকে আজ 2 বছর দূরে আছে। অভ্র ভাবছে নিলয়ের গ্যাংয়ে থাকাটা যেমন সহজ তেমনি কঠিন কাজ ছিল। যখন সে বলেছিল লাইন ছেড়ে দিবে, তখন নিলয় ভাই বলেছিল, চলে যাবি? ওকে যা, কিন্তু মনে আছে তো যারা এসব প্রকাশ করে দিতে চায় তাদেরকে আমরা কি করি? আর কিছু বলেনি এই নিলয় ভাই, কেবল বলেছিল যা, ভালো হয়ে থাকিস। গ্যাংটা ছিল মানুষকে খুন করার জন্য না, ছিল দুস্থদের পাশে দাঁড়ানো। আর তাদেরকে যদি কেউ বড় কথা বলতো বা কষ্ট দিত, তখনই আমরা তার ব্যবস্থা নিতাম। এভাবেই দিন চলতো আমাদের। কিন্তু আজ প্রথম তাকে দেখছি তার শরীরের ক্ষত। ভাবতেই পারছি না যে এটা করেছে তার কি হবে। কি ভাবছিস অভ্র? স্যার তোকে ডাকছে, দেখ। নিলয়ের কথায় অভ্র চমকে ওঠে। এতক্ষণ সে আগেকার অনেক কথা ভাবছিল। কখন যে স্যার চলে এসেছে সে টেরই পায়নি। স্যার একটু বকাঝকা করে নিলয়কে ডাকলো। আবির, এদিকে আসো। জি স্যার। তোমাকে আমরা যেমন ভাবি বা ভেবে এসেছি, তুমি কিন্তু এরকম নও। তোমার মাঝে কেমন যেন একটা অন্যরকম আছে। খুব চুপচাপ একটি ছেলে তুমি। দেখলে মনে হয় কিছু পারো না, কিন্তু তুমি অনেক কিছুই পারো। তবে তোমার ঠোঁট কেটেছে কি করে? স্যারের কথার জবাব নিলয় দেয়নি। কিছু একটা বলে সে তার বেঞ্চে এসে বসে পড়ে। এদিকে নীলাদ্রি নিলয়ের দিকে তাকাবে না ভেবেও তাকাচ্ছে বারবার। কেন জানি না, সে নিলয়কে খুব কাছের ভাবতে শুরু করে দিয়েছে। কেবল নীলাদ্রি তা না, ক্লাসের অনেক মেয়ে এখন নিলয়ের উপর ক্রাশ। স্যার পড়াতে মন দিতে বলে। নিলয় আর আগের মতো পড়া না বলে বসে থাকে না। এখন নিলয় নিজেই যে কমার্সের জটিল সমাধান বোর্ডে যেয়ে করে দেয়। আর এতে করে নীলাদ্রি তার প্রেমে পড়ে যাচ্ছে। ক্লাস থেকে বের হয় সবাই। নিলয় হাঁটতে হাঁটতে বড়দের কাছে যাচ্ছে। তখনই পেছন থেকে নীলাদ্রি নিলয়কে ডাক দেয়, আবির। নিলয় দাঁড়িয়ে পড়ে। নিলয়ের সামনে নীলাদ্রি চলে আসে। আবির, সরি। কেন? সেদিনের জন্য, সবার সামনে তোমাকে চড় দেওয়ার জন্য। ইটস ওকে। কথাটি বলেই নিলয় চলে যায়। নীলাদ্রি আবারও অবাক হয়ে তাকিয়ে থাকে। রাগে তার সারা শরীর যেন জ্বলতে থাকে। সে দেখলো বড় অপরদের পাশে বসে আরো বেশ জমিয়ে কথা বলছে, হাসাহাসি করছে। কিন্তু ক্লাসের মাঝে ফাজিলটা এইভাবে হাসে না, কারোর সাথে কথা বলে না, শুধু অভ্রের সাথে একটু কথা বলে। যাই, অভ্রের কাছ থেকে আবিরের ব্যাপারটা জেনে নেই। কথাগুলো ভাবতে ভাবতে নীলাদ্রি অভ্রকে খুঁজতে বের হয়, কিন্তু নীলাদ্রি অভ্রকে পায় না। সে বাড়িতে চলে আসে। কি ব্যাপার, আজ মনে হচ্ছে মুড খারাপ? জানি না। বুঝেছি, আজও ওই রাজকুমারের সাথে কেস, তাই তো? মা থামো তো, ভালো লাগছে না। কেন, আবির কি কথা বলেনি? নীলাদ্রি চুপ হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। নাফিসা বেগম মেয়ের পাশে যেয়ে বসে মাথাটা কোলের মাঝে নিয়ে বলে, কি হয়েছে বল আমাকে। মা, ও কথা বলে না আমার সাথে। কেবল তোর সাথে? না মা, ক্লাসে কারোর সাথেই ও কথা বলে না। আসবে, বসবে, চুপচাপ থাকবে। স্যার কিছু জানতে চাইলেও চুপ থাকে। কেবল আমাদের ভার্সিটির সিনিয়রদের সাথে
সে কথা বলে, আর ক্লাসে কেবল অভ্র নামের একটি ছেলের সাথে মাঝে মধ্যে কথা বলে। তাহলে একটা কাজ কর, অভ্রের থেকে আবিরের ব্যাপারে জিজ্ঞাসা করে দেখ। মা, তার জন্য তো আজ থেকে খুঁজেছি কিন্তু পাইনি। কাল সব হবে। আমার পরীর মতো মেয়েকে কি কেউ না ভালোবেসে থাকতে পারে? চল এখন খাবি। নীলাদ্রি মায়ের সাথে চলে যায় খেতে, আর নিলয় তখন ভার্সিটি থেকে বের হয়। বের হয়ে সে ফোন বের করে, কল দেয় সুনীল সিয়াম রাকিবের কাছে, আর বলে জীবন নামের ছেলেটির কথা, সে যেন উঠে না দাঁড়িয়ে হাঁটতে পারে। অর্ডার অনুযায়ী নিলয়ের কথা মতো ভূতের মাস্ক পরে তারা বের হয়ে যায়, জীবনকে খুঁজে বের করে। জীবনের সাথে তাদের বন্ধুরাও ছিল, সবাইকে মারতে থাকে বেধড়ক। তারা মারের কারণ জানতে চায়, কিন্তু নিলয়ের লোক তা বলে না, কেবল চুপ হয়েই পেটাতে থাকে। পরের দিন নীলাদ্রি ভার্সিটিতে আসে। নিলয়ের কথা ভাবে সে, আর নিলয়ের কথা ভাবতে গেলে তার মনে পড়ে সে এক অজানা কেউ, তার ব্যাপারে জানা হয়নি। সে চুপচাপ একটি ছেলে, কারো সাথে কথা বলে না, অথচ আড্ডা সঙ্গী বড়রা। কেন? হয়তো কিছু জানে অভ্র। কথাগুলো ভাবতে ভাবতে নীলাদ্রি ভার্সিটিতে ঢোকে। ভার্সিটিতে এসে জীবনকে চর মেরেছিল সে স্থানে থাকায়, কিন্তু বেশ অবাক হয় সে জায়গা আজ ফাঁকা দেখে। নীলাদ্রি দাঁড়িয়ে পড়ে, ভাবতে থাকে এরা তো কোনোদিন ভার্সিটি মিস করে না, অথচ আজ কেন তারা আসেনি। কথাগুলো ভাবতে ভাবতে সে হাঁটতে থাকে তাদের আড্ডার স্থানের দিকে। সেখানে এসেই নাবিলাকে বলে, তোরা কখন আসলি? অনেক আগে। তুই আজকাল এত দেরি কেন করিস? এমনিতেই। আজকাল কি রাত জেগে আবিরের কথা ভাবছিস নাকি? নাবিলার কথা শুনে নীলাদ্রি যেন বোবা হয়ে যায়। এটা সত্য যে নিলয়কে নীলাদ্রি একতরফা ভালোবেসে ফেলেছে, যা এখন অপ্রকাশিত, তাই সে রাত জেগে কেবল তার কথাই ভাবে, আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কি ভাবছিস? কিছু না। আমি কেন তার কথা ভাববো? বাজে কথা কম বল। কোথাকার কোন ছেলে? তোরা ব্যাগটা রাখ, আমি একটু আসছি। নাবিলাদের কথা না শুনেই ব্যাগটি ওদের কাছে রেখে নীলাদ্রি চলে আসলো অভ্রের খোঁজে। বেশ খানিকক্ষণ খোঁজার পর নীলাদ্রি দেখলো অভ্র লাইব্রেরিতে বসে আছে। সোজা অভ্রকে যেয়ে বলল, তোমার সাথে কথা আছে, এখানে বলা যাবে না, বাইরে আসো। অভ্র ভেবা চেকা খেয়ে বের হয় নীলাদ্রির সাথে। অভ্র অবাক চোখে তাকায় নীলাদ্রির দিকে, কারণ ভার্সিটির টপ সুন্দরীর মধ্যে নীলাদ্রি প্রথম কাতারে থাকা একটি মেয়ে, আর যে কিনা আমার সাথে কথা বলছে। মনে মনে খুশি হয় অভ্র। তখনই নীলাদ্রি বলল, অভ্র, আমাকে সব সত্যি বলবা। কি? আবিরকে চিনো তো? কেন আবির? কে আবির? অভ্র অবাক হয় আবির নামের কারো কথা নীলাদ্রি জানতে চাওয়াতে। অভ্র বুঝতেই পারছে না সে কি বলবে, কারণ নীলাদ্রি যাকে আবির নামে চেনে সে হলো নিলয়, আর নিলয় নামে অভ্র যাকে চেনে সে কেবল নামধারী একটা মানুষ, আবির নামের কারো সাথে এসে যায় না। আরে মাথা মোটা, তোমার পাশে যে চুপচাপ হয়ে যে ছেলেটি বসে, তোমার সাথে মাঝে মাঝে কথা বলে, তোমার রুমে থাকে। ও তাই বল, আমি তো ভাবলাম অন্য কেউ। না, বলো কি করে আবির? কেন? দরকার আছে, বলো না। কি দরকার? ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে বা ছিল, যার কারণে সে কথা বলে না কারোর সাথে, চুপচাপ থাকে, কারো দিকে ফিরে তাকায় না? পড়াশোনাতে ভালো বেশ, ও কি সারা রাত জেগে পড়ে? অভ্র নীলাদ্রির কথা শুনে হেসে দেয়। নীলাদ্রি যা ভাবছে তার কোনোটাই নিলয় না। অভ্রের হাসি দেখে নীলাদ্রি অবাক না হয়ে লজ্জা পায়, কারণ নীলাদ্রি হয়তো ভাবছে অভ্র বুঝে নিয়েছে আবিরের প্রেমে পড়েছে, তাই হয়তো অভ্র হাসছে। আরে না না, ওর কোনো গার্লফ্রেন্ড নেই, এমনি দেখি চুপচাপ থাকে। আর আমার রুমে তো আমি আর আবির থাকি না, আরো দুজন থাকে, তখন ও চুপচাপ থাকে, একা একা বসে থাকে, আমাদের সাথে কোনো প্রকার দরকার না ছাড়া তো ফিরেও তাকায় না। কি করে তাহলে? পড়াশোনা করে? হাসাইলে, আবিরকে আমার কোনো দিনও দেখিনি বই হাতে করতে। আমার তো সন্দেহ ভার্সিটিতে আসার সময় বই আনে কিনা, আরো কেবল বসে থাকে একা একা, বই পড়েই না। আর তার কোনো গার্লফ্রেন্ড নেই, এমনকি ফোনও আমরা তাকে ব্যবহার করতে দেখিনি। তবে একটু লেট করে ঘুম থেকে ওঠে, তারপর ভার্সিটিতে থাকে। কথাগুলো বলে অভ্র চলে আসে নীলাদ্রির কাছ থেকে। অভ্র যা যা বলেছে সবই সত্য। নিলয় তাদের মেসে থাকে আরো কয়েকটা ছেলের সাথে। সবাই তার সাথে কথা বলতে আসলেও নিলয় কথা বলে না, কেবল সে বসে বসে ভাবে কিভাবে সে খারাপ থেকে ভালো পথে আসবে। সে কারণে অভ্র নিলয়ের কাছে কোনো কারণও জানতে পারে না। নীলাদ্রি নিলয়ের কথা ভাবা আপাতত বন্ধ রাখে। সে নাবিলাদের কাছে আসে, তখনই সে দেখে গেট দিয়ে নিলয় আসছে। নিলয়কে দেখে নীলাদ্রি দাঁড়িয়ে গেল।
একটু পর নীলাদ্রির কাছে আসতেই নীলাদ্রি কিছু একটা বলতে যাবে, তখনই লাবণ্য নিলয়ের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার আবির, তুমি এত লেট করে আসো কেন? এমনি। চলো আজ আমরা ঘুরে আসি। নিলয় লাবণ্যর কথা শুনে হাসলো। লাবণ্য নিলয়ের হাসি দেখে কেমন দৃষ্টিতে তাকালো। পাশ কাটিয়ে নিলয় কিছু না বলে চলে আসছে, সে সময় লাবণ্য জোর গলাতে বলল, আমাকে পাত্তা নিয়ে দিয়ে তুমি চলে যাচ্ছ? যাও দেখি কে তোমাকে পাত্তা দেয়। নিলয় ঘুরে হালকা শব্দ করে হেসে দিল। নিলয়ের হাসি দেখে লাবণ্য বিরক্তি মুখে চলে গেল। এদিকে নীলাদ্রি রাগী চোখে চেয়ে আছে নিলয়ের দিকে। নিলয় একটু হাসতেই নীলাদ্রি এসে দাঁড়ালো। কি ব্যাপার, লাবণ্যের সাথে কি কথা বললে? কোনো কথা বলিনি। কোনো মেয়ের সাথে কথা বলবে না, না হলে তোমাকে পিটিয়ে তক্তা বানাবো। গন্ডি নাকি? দরকার হলে তাই করব। ভালো। নিলয় কথাটি বলে চলে যেতে লাগলো। নীলাদ্রি নিলয়ের হাত ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নিলয় বলল, এটা কি ধরনের আচরণ? সবাই দেখছে, হাত ছাড়ো। আবির, তোমার নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না। কোনো রকমে হাতটা ছাড়িয়ে নিলয় ক্লাসের দিকে গেল। একে একে সবাই ক্লাসে এসে গেছে। স্যার আসলো। এখন নিলয় সামনের দিকে বসে, চুপচাপ হয়ে থাকে, কারো সাথে কোনো কথা বলে না। কেবল ক্লাসের ব্যাপার ছাড়া সে কোনো কথাই বলে না, কারো দিকে তাকায়ও না। অভ্র বেশি অবাক হয়, কারণ নিলয় কোনো প্রকার পড়াশোনা না করেই সে ক্লাসের পড়া করে দেয়। সে শুনেছিল নিলয় এর আগেও একবার এই ক্লাসে পড়েছে, কিন্তু সে তো অনেকটা বছর বেরিয়ে গেছে, তবু কি সব মনে থাকবে? নীলাদ্রিও ব্যাপারটা খেয়াল করে। অভ্রের কথা মতো সে জানে নিলয় মেসে বসে পড়ে না, সবার ঘুমানোর আগেই সে ঘুমিয়ে যায়। তবে সে কিভাবে এত ভালো করছে? আর নীলাদ্রির দিকে সে কেনই বা তাকাচ্ছে না? কি সমস্যা ওর? নীলাদ্রি সারাদিন ক্লাসে বসে এটাই ভেবেছে। সেদিন আর কোনো কথা বলেনি। ক্লাস শেষে সোজা নীলাদ্রি বাড়িতে আসে। নীলাদ্রির ফ্যাকাশে মুখ দেখে নাফিসা বেগম বলে, আজও কি আমার মেয়ের রাজকুমার কথা বলেনি আমার মেয়ের সাথে? না মা, খুব ভাবনায় ও, একটুও কথা বলে না কারোর সাথে, কাউকে পাত্তাই দেয় না। পড়া পারে, ক্লাসে গুড বয়, দেখতে সুন্দর বলে কি কারোর সাথে কথা বলবে না? আরে ভাব নিচ্ছে, এটাও তো শিওর করে বলা যাচ্ছে না। হয়তো তার গার্লফ্রেন্ড আছে। না মানি, খোঁজ নিয়েছি, তার কোনো গার্লফ্রেন্ডই নেই। ও তাহলে একটা কাজ কর, কদিন খুব করে ভালোবাসাটা দেখা, সরাসরি যে বল যে ভালোবাসি, দেখ যদি অ্যাকসেপ্ট করে তবে ভালো, আর না করলেও ওভাবেই লেগে থাক। তারপর কোনো একদিন পর আর কয়েকদিন ক্লাসে যাবি না, ঠিক এই সময় ও তোকে মিস করবে। এরপর যখন যাবি তখন ও এসে তোর সাথে কথা বলবে, তখন তুই কদিন ঘুরিয়ে অ্যাকসেপ্ট করে নিবি। কেমন প্ল্যান দিলাম বলতো? নীলাদ্রি তার মায়ের প্ল্যান শুনে থমকে গেল, কারণ এটা তার মনে এতদিন আসেনি। যদিও মেয়ে হয়ে এটা লজ্জার মাথা খেয়ে তাকে বলতে হবে, তবুও তাকে পটাতে এটা করতেই হবে। এসব ভাবতে ভাবতে নীলাদ্রি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে ভার্সিটিতে যায়, নিলয়ের জন্য অপেক্ষাতে থাকে। নিলয় তার নিজস্ব সময়ে ভার্সিটিতে প্রবেশ করে। দূর থেকে নীলাদ্রি তা খেয়াল করে, ঝটপট ভেবে নেয় সে কি করবে। তার মায়ের কথা মতো সোজা সামনে যায়। আবির, কিছু কিছু ব্যাপার থাকে, তা সচরাচর হয়, তবুও প্রকাশ্যে লজ্জা পেতে হয়। কেবল এর জন্য মেয়েরা লজ্জা পায়। কেন পায় জানো? কারণ এমন একটি ম্যাজিক্যাল শব্দ যা মেয়েরা শুনতে চায় ছেলেদের কাছ থেকে, কিন্তু যখন মেয়েরাই বলে তখন তা খুব লজ্জার কাজ। তবুও বলছি, ভালোবাসি আবির। নিলয় অবাক চোখে চেয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি মাথাটা নিচু করে নেয়। নিলয় হা হয়ে ভাবতে থাকে, কোনো নোটিশ ছাড়াই এভাবে কেউ এসে তাকে প্রপোজ করবে সে ভাবতেই পারেনি। কিন্তু নিলয়কে তো এসবের মধ্যে জড়ানো যাবে না, কারণ তার একটি কালো ময় অতীত আছে, যা এই রঙিন বর্তমানে একদমই বেমানান। আরো আছে অন্য একটি গল্প। অতীতে নিলয় মাস্তান, দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড। হি ইজ এ গ্যাং লিডার। তাকে কেউ সবটা না জেনে ভালোবাসতে পারেই না। নিলয় তাকিয়ে নীলাদ্রির দিকে এসবই ভাবছে। নীলাদ্রি এবার মাথা তুলে তাকায়। আবির, কিছু বলছো না যে? সরি নীলাদ্রি, তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? ওই সিনিয়র আপুরা আছে বলে? হাসবা না এইভাবে। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে, ব্যাস, আর কিছু জানি না। কি এমন কমতি আছে যে আমাকে তুমি ভালোবাসো না?
দেরি হয়ে যাচ্ছে ক্লাসের। রাখো তো ক্লাস। কি তুমি, হ্যাঁ কোথাকার কোন প্রিন্স? হ্যাঁ ভালোবাসা কি তোমার জন্য হারাম নাকি? হারাম। আর প্রিন্সই তো। আমি সাধারণ কেউ না, এক অন্য জগতের প্রিন্স আমি। নিলয় কথাটি শেষ করে রহস্যময়ী এক হাসি দিয়ে চলে গেল। লজ্জা, রাগ আর বিরক্তি নিয়ে নীলাদ্রি কি করবে ভাবতে সে দেখলো পায়ের নিচে একটি ইটের টুকরো পড়ে আছে। ওটা তুলে এসে নিলয় থেকে ছুঁড়ে মারলো। নিলয়ের সাথে সাথেই ঘুরে ইটের টুকরোটি এক হাত দিয়ে ক্যাচ ধরে দূর থেকে এক গাল হেসে বলল, নাইস ক্যাচ অফ মি। নীলাদ্রি আরো রেগে যেয়ে ঠোঁট কামড়ে ধরল। নিলয় একদিকে হাসছে, অন্যদিকে তার মন খারাপ, কারণ এভাবেই নিলয়ের জীবনে একদিন এসেছিল নেহা, কিন্তু সে হারিয়ে যায় আরো করুণ ভাবে। আবারও তার অনুরূপ হয়ে নীলাদ্রি আসার জন্য ব্যাকুল তার জীবনে, কিন্তু না, সে আর হারাতে পারবে না কাউকে। তাই তার জীবনে অন্য কারো আসার দরজাটা একেবারেই বন্ধ করে দিয়েছে। একটা অতীত, একটা দুর্বিসহ অন্য জগৎ, একটি হাস্যোজ্জ্বল কিছু মুহূর্তে ঢাকা, যেখানে ছিল নিলয়ের মা, বাবা, বন্ধু আর নেহা। সব শেষ, সব হারিয়ে গেছে কোনো এক কালো মেঘের ঘূর্ণিপাকে। এসব ভাবতে ভাবতে নিলয় ক্লাসের দিকে যায়। নীলাদ্রি হাঁটতে হাঁটতে ভার্সিটির ক্যান্টিনের দিকে আসতে থাকে। তখনই চোখ যায় জীবনদের আড্ডার স্থানে। নীলাদ্রি দাঁড়িয়ে পড়ে, ভাবতে থাকে হঠাৎ তাদের উধাও হওয়ার রহস্য কি। যে ছেলে মেয়েদের এত টিস করতো রেগুলার, অথচ আজ কয়েকদিন হলো তাদেরকে সে দেখছে না। বিষয়টা রহস্যজনক মনে করে সে আবার খুঁজতে লাগলো কারণ। আপাতত নিলয়ের কথা ভাবা বাদ দিয়ে সে জীবনের উধাও হওয়ার উপর একটু ভাবতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে নীলাদ্রি ভার্সিটির ক্যান্টিনে আসে। আবির, তোমাকে কতবার বলবো? কি? তোমাকে আর কিভাবে বোঝাবো? কি? তোমাকে আমি সত্যিই ভালোবাসি। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে হাসলো। নীলাদ্রি রাগি রাগি চোখে নিলয়ের দিকে তাকায়। নিচের ঠোঁট কামড়ে ধরে নীলাদ্রি তার রাগ কন্ট্রোল করে রাখছে। নিলয় এটা দেখে আরো মুচকে হাসি দিল। নীলাদ্রি এবার রাগে চোখ লাল করে বলল, ওই হাসির কারণ কি? এমনি। এমনি কেন? সোজা করে উত্তর দিতে পারো না? সোজা করে দিলাম। ভালোবাসো? না। কেন? কোনো কারণ নেই। কি সমস্যাটা কি তোমার? ভালোবাসতে কি সমস্যা দেখাও আমাকে? এর আগে তোমাকে অনেক মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়েছে, যার কারণে তুমি আর কাউকে ভালোবাসতে পারবে না, তাই তো? নিলয় শব্দ করে হেসে দিয়ে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই নীলাদ্রি নিলয়ের হাত ধরল। নিলয় ভার্সিটিতে আসার সাথে সাথে নীলাদ্রি তার আম্মুর কথা মতো কাজ করতে লাগলো। তবে আম্মুর কথা মতো সে কাজ করলেও নীলাদ্রি তাকে সত্যিই ভালোবাসে। একদিকে নিলয়কে ভালোবাসি বলতে আর বোঝাতে তার বেশ লাগছে, অপরদিকে এভাবে চললে নীলাদ্রি আরো নিলয়কে ভালোবেসে ফেলেছে। হাত ছাড়ো, আমি যাব। যাবা, কিন্তু বলো কারণটা কি? ভালো কেন বাসবে না আমায়? দেখো নীলাদ্রি, আমি একটা মরিচিকা মাত্র। আমাকে ভালোবাসা যায় না, কেবল আমার সাথে বন্ধুত্ব করা চাই। নিলয় আর দাঁড়ালো না, সোজা ক্লাসের দিকে সে পা বাড়ালো। একটু দূরে আসতেই নীলাদ্রি দৌড়ে নিলয়ের সামনে যায়। নিলয় বিরক্তি চোখে তাকালেও তার নীলাদ্রিকে বুঝতে দিল না। নীলাদ্রি বলল, আবির। আবার কি? নিলয়কে চেনো? নীলাদ্রির মুখে নিলয়ের গোপন নামটা শুনে চমকে ওঠে, কিন্তু এই চমকানোটা নীলাদ্রিকে কোনোভাবেই সে বুঝতে দিতে চায় না। একটা শক্তের মধ্যে পড়ে যায় নিলয়। তার সারা শরীর যেন কাঁপতে থাকে। অনুভব করে তার কথা যেন গলাতে এসে আর বের হতে পারছে না। সারা শরীরটা যেন ঘামতে শুরু করেছে। এভাবে নীলাদ্রি এসে এমন একটা কথা বলবে নিলয় তা ভাবতেই পারেনি। নীলাদ্রি নিলয়ের চুপ থাকা থেকে ভাবতে থাকে, এর আবার কি হলো? নিলয়ের নাম শুনতেই সে হা হয়ে গেল কেন? তবে কি আমার সন্দেহ ঠিক যে নিলয়ের সাথে আবিরের কোনো যোগাযোগ আছে নাকি? তখনই নিলয় বলে, নিলয়? কে নিলয়? তুমি জানো না কে নিলয়? না তো, কেন? নীলাদ্রি কি যেন ভাবে, তবে নিলয় এক মনে ভেবেই চলেছে কোন নিলয়ের কথা বলছে নীলাদ্রি। যদি আমি হই তবে তো অনেক সমস্যা হবে। তবে কি নীলাদ্রিকে মেরে ফেলতে হবে? না, আগে জানি সে কোন নিলয়ের কথা বলছে। না, এমনি। আর নিলয় হলো আন্ডারওয়ার্ল্ড জগতের কিং, মাস্টার নামে পরিচিত সাধারণ মানুষের কাছে। আর গরিব, অসহায়, পথশিশু এসব মানুষের কাছে খুব ভালো একজন মানুষ। কোনো প্রকার মাদকের সাথে তার গ্যাংয়ের কোনো জড়িত ছিল না বা থাকতো না। তারা মাদক থেকে সমাজকে বাঁচানোর জন্য আরো চেষ্টা করত। সমাজের ভালো মানুষ সেজে যারা রাতে খারাপ কাজ করে বেড়াতো তাদের শাস্তি দিত নিলয়।
মূলত এসব করে বেড়াতো নিলয়। আর দেশে আন্ডারওয়ার্ল্ড রিপোর্টার, হাই লেভেলের মাস্তান, বড়লোক মানুষ নিলয়কে একই নামে চেনে। তুমি কি নিলয়কে চেনো? নীলাদ্রির কথাগুলো শুনে নিলয়ের যেন কথা আর বের হয় না। সে অপলক চেয়ে আছে নীলাদ্রির দিকে। নিলয়ের ব্যাপারে সে অনেক কিছুই জানে, কারণ সে ক্রাইম জার্নালিস্ট নীলাদ্রি অথরা। নিলয় তা জানে, তবুও জিজ্ঞাসা করলো, তা তুমি তাকে চেনো কিভাবে? আর তাছাড়া ওরকম মানুষের সাথে আমার মতো এরকম গোছের মানুষের কিভাবে পরিচয় থাকতে পারে? আমি রিপোর্টার নীলাদ্রি অথরা, আর নিলয় হলো মাস্তানির এক লিডার। তাই তার ব্যাপারে জানার জন্য একটু সময় রিপোর্ট করতে বেরিয়েছিলাম, তাই জানি একটু। নিলয় চুপ হয়ে যায়। চোখে মুখে কোথা থেকে যেন এক অজানা ভয় থেকে চেপে বসতে লাগলো। নিলয় এক মুহূর্তে ভেবে নেয় যে নীলাদ্রি যেহেতু আসল নিলয়কে চেনে না, তাই সে তার সাথে বন্ধুত্বের অভিনয় করে খুব বেস্ট হয়ে নিলয়ের ব্যাপারে জেনে নেবে। প্ল্যানটা কাজে লাগিয়ে সে নীলাদ্রি আর নিলয়ের মাঝে যে ব্যাপারটা সেটা বুঝতে চায়। নিলয় বলল, দেখো নীলাদ্রি, আমি এসব মানুষদের চিনি না, তুমি বলো ওরকম কেউ আমার পরিচিত হবে? না, আমি কনফিউশনে আছি। তবে কয়েকটা বিষয় পরিলক্ষিত হওয়ার পরই বুঝে গিয়েছি যে তোমার সাথে গ্যাংস্টার নিলয়ের পরিচয় রয়েছে। মানে আমি কি করলাম? কিছু করনি, তবে রিশানের সাথে তোমার ঝামেলা হয়। তারপর সে হসপিটালে। খোঁজ নিয়ে দেখেছি নিলয়ের গ্যাংয়ের কাজ। রিশানকে মারার মোটিভ কেবল তোমার কাছে আছে, সন্দেহ হয়। এরপর নেওয়াজ তোমার কলার ধরে হাতাহাতি করে, তারপর নেওয়াজ খুন হয়। এরপর জীবন তোমার সাথে ঝামেলা করে, জীবন এখন হসপিটালে। সব নিলয়ের কাজ। ভূতের মুখোশ পরে কাজগুলো করা। আর এটা কেবল নিলয়ের কাজই, যা অন্য কেউ সাহস পাবে না। তোমার কাছে মোটিভ আছে। নিলয় তোমার বন্ধু বা বড় ভাই, তুমি তাকে বলাতে সে এসব করেছে। এখন বলো নিলয় কোথায়? নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে আবারও ভুল করে বসেছে, যার খেসারত এখন দিতে হবে। কি যে করি এখন? নিলয় বিষয়টা ঘোরানোর জন্য জোরে হেসে দেয়। নীলাদ্রি নিলয়ের এমন হঠাৎ হেসে দেওয়ার কারণ খুঁজতে থাকে মনে মনে। না পেয়ে সে রাগী চোখে তাকায়। হাসছো কেন? আরে ধুর, ওরকম একজনের সাথে আমার পরিচয়? হাসালে নীলাদ্রি, আমি চিনি না তাকে, সেও আমাকে চেনে না। আমি তাকে দেখিনি কোনোদিন, নামও শুনিনি। আজ তো প্রথম শুনলাম। কে এই নিলয়? দেখতে কেমন তা তো আমি জানি না। আমিও জানি না। তুমি হাসছো কেন সেটা বলো। হাসছি এর কারণ আমিও খোঁজার চেষ্টা করছি। আমার সাথে যাদের ঝামেলা হলো তারা আর ভার্সিটিতে কেন আসছে না? এতদিন খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো কারণ জানতে পারিনি। যাক, আজ তাহলে জানলাম। মানে কি? তুমি তাহলে বলতে চাচ্ছ যে নিলয়কে তুমি চেনো না? তাহলে এসব ঘটনার সাথে তোমার কোনো মিল থাকবে? কাকতালীয় তো হতে পারে। না, কাকতালীয় না। বলো নিলয় কোথায়? চিনি না। আর কেন? নিলয়কে এই যাবৎ তার কাছের লোকজন ছাড়া কেউ দেখেনি। সারা দেশের মানুষ তাকে জানতে চায় কিরকম দেখতে নিলয়। তুমি জানো নিলয়কে? বলো, না হয় আমাকে কিন্তু ভালোবাসতে হবে। এখন বলো কি করবে? কথাটি বলেই নীলাদ্রি ক্লাসের দিকে চলে যায়। নিলয় হাওয়ার মতো চেয়ে থাকে। নিলয় বুঝতেই পারেনি নীলাদ্রি তার উপর খোঁজটা সার্চ করেছে। যদি বুঝতে পারতো তবে সে এটা করতো না। নিলয় ভেবে নেয় মারার স্টাইল তাকে বদলাতে হবে, না হলে আরো ঝামেলাতে পড়তে হবে। সুতরাং নীলাদ্রিকে এখন আর এড়িয়ে চলা যাবে না। সে কি করে না করে সব জানতে হবে নীলাদ্রির সাথে থেকে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় ক্লাসের দিকে যায়। ক্লাস শেষ করে তারা বের হলো। নিলয় বের হতেই নীলাদ্রি এসে সামনে হাজির। নিলয় আজ মুচকি হাসলো। নীলাদ্রি এমন দেখে ঘাবড়ে গেল, কারণ যতবারই নীলাদ্রি সামনে এসেছে নিলয় অন্যদিকে চেয়েছিল, না হয় নিচের দিকে চেয়েছিল। আর আজ কিনা তার দিকে তাকিয়ে হাসছে। ভাবতেই নীলাদ্রি খুশি আজ। তাহলে বলবে না নিলয় কোথায়? চিনি না নীলাদ্রি। সত্যি? তাহলে আমাকে ভালোবাসবে তো? তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? সত্যিই ভালোবাসি। ওকে, দেখা যাক। নিলয় আর নীলাদ্রি আজ প্রথমবারের মতো ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে গল্প করছে। নিলয় কেবল নীলাদ্রির ব্যাপারে জানতে চায়। নীলাদ্রি নিলয়ের ব্যাপারে আর কি জানে, নিলয়ের ব্যাপারে আর কি জানবে, পরে সব কিছু জানার জন্য নিলয় তার সাথে থাকে। আর নীলাদ্রি আবির নামধারী আসল নিলয়ের পাশে বসে ভাবতে থাকে আজ থেকে আবিরের উপর নজর রাখতে হবে। সে কি করে না করে সব জানতে হবে।
যদি নিলয়ের ব্যাপারে সে জানে তবে তার উপর নজর রাখলে অনায়াসেই সে সব জানতে পারবে আর আবিরের সাথে থাকতে পারবে, কারণ সে ভালোবাসে আবিরকে খুব। সাথেও থাকা হবে, আবার খোঁজও নেওয়া হবে, খুব করে ভালোবাসা হবে। নিলয় ভাবে নীলাদ্রিকে সে ভালোবাসতে পারবে না, কারণ আমি একটা মাস্তান, সমাজের কাছে আমি অনেক খারাপ, বহু খুন করেছি। একজন ভালোবাসতো আমায়, সেও আমার কারণে হারিয়ে গেছে বহু দূর, এতটাই দূরে যে সে আর সেখান থেকে আসবে না। আর বড় কথা, নীলাদ্রি আমাকে ভালোবাসে যতটা, তার থেকে আমার গোপনীয়তার প্রতি আগ্রহ বেশি তার। যদি সেটা প্রকাশ হয় তবে সে আর আমাকে ভালোবাসবে না, তাই তাকে আমার অতীতের ব্যাপারে জানাবো না। যদিও জানাই তবে আমার হারাতে হবে এই চেনা শহরটাকে, চেনা মুখগুলোর মায়ার বাঁধনটাকে হারাতে হবে সবার থেকে। যদি হারাই তবে নীলাদ্রিকে সব জানিয়ে দিয়ে তাই হারাবো। সে আর খুঁজে পাবে না আমায়, কাউকে জানতেও পারবে না আর। তবে দেখা যাক সে কি করে। দুজন দুজনার মনের কথাগুলো পাশাপাশি বসে ভাবতে থাকে। মনের মাঝে তাদের অনেক কথা, অথচ বাইরে থেকে দেখলে বোঝা যায় না কত বড় অভিনেতা। আসলে মানুষ মাত্রই অভিনেতা, তাদের মনের মাঝে যা রাখে তা মতো কাজ করে না, করে তবে তা অভিনয়ের মাধ্যমে। অথচ এইরকম মানুষদেরকে আবার আমরাই অগাধ বিশ্বাস করি, ভালোবাসি, কাছের করে নিতে চাই। যখন তারাই হারাতে বসে তখন আবার কষ্টও পাই। বাসায় যাওয়া না? যাব, তোমাকে ছেড়ে ভালো লাগে না থাকতে। হাসো কেন? না এমনি। আচ্ছা নীলাদ্রি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। করো। নিলয়কে জেনে কি করবে? কেন, তুমি জানো নাকি? না, ভাবলাম আমি আর তুমি একসাথে নিলয়ের ব্যাপারে খোঁজ নিব, কারণ তুমি তো মেয়ে আর নিলয় তো খারাপ। তাই যদি তোমার কোনো সমস্যা হয়, তাই তোমার সাথে থাকতে চাই। রিয়েলি? নীলাদ্রি এমন কথা শুনে বেশ অবাক হয়। যাক, তাহলে আবির নিলয়কে চেনে না, হয়তো পুরনো কোনো শত্রুতা থাকতে পারে নিলয়ের সাথে ওদের, আর আবির কাকতালীয় ভাবে তাদের সাথে ঝামেলাতে জড়ায়। আজ থেকে তাকে আর ঝামেলায় পড়তে দেব না, সব সময় আগলে রাখবো। নীলাদ্রি এসব ভাবছে, আর নিলয় ভাবছে নীলাদ্রির সাথে থাকলে হয়তো আরো সেভে থাকা যাবে, আর সে কি করে না করে সব বুঝতে পারবে। এভাবেই দিনগুলো চলে যায়। নীলাদ্রি নিলয়কে ভালোবাসতে থাকে আরো, আর এদিকে নিলয় নীলাদ্রিকে ভালোবাসতে পারছে না, কারণ ভালোবাসাটা মিথ্যে দিয়ে তৈরি করা যায় না, তার মাঝে সবসময় সত্যতা থাকা দরকার। তাই তার অতীত তাকে বাধা দেয়। মাসখানেক পর ক্যাম্পাসে বসে আছে নিলয়। নীলাদ্রি দৌড়ে আসলো নিলয়ের কাছে। নীলাদ্রির দিকে সে তাকায়, চোখ মুখে কেমন অস্থিরতা। নীলাদ্রির এমন চাহনি দেখে নিলয় বলে, কি হয়েছে তোমার? ওই শোনো, একটা খোঁজ পেয়েছি। কিসের খোঁজ? নিলয়ের ব্যাপারে খোঁজ। কি রকম? নিলয় ভয় পায়। নিলয় ভাবে এবার মনে হয় সব শেষ হয়ে গেল, আর সে এখানে থাকতে পারবে না। তখনই নীলাদ্রি বলে, আরে নিলয় এখন এই শহরে আছে। আমার টিমের গোপন সূত্রে জেনেছি নিলয় এই শহরে আসার কারণ, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। কি কারণ? নিলয় নাকি ভালো ছেলে হওয়ার জন্য এই শহরে এসেছে। মানে সে আবার ভালো হবে নাকি? হবে না কেন? মানুষ কি সবসময় এরকম থাকে? তা ঠিক। তা কি কারণ বলে না তো? শোনো তাহলে বলি। নিলয় নেহা নামের একটি মেয়েকে ভালোবাসতো, নেহাও তাকে ভালোবাসতো, কিন্তু নেহা খুন হয় নিলয়ের গ্যাংয়ের একটি ছেলের সাথে, নাম অর্ক। নিলয়ের সাথেই থাকতো, কিন্তু আধিপত্যের জন্য নিলয়ের সাথে বেইমানি করে, আর এটা নেহা আগে জানতে পারে, যার কারণে নেহাকে অর্ক মেরে ফেলে, আর অর্ককে নিলয় মেরে ফেলে। মজার ব্যাপার হলো নেহা মারা যাবার আগে নিলয়কে প্রমিস করিয়েছিল সে যেন আর এই লাইনে না থাকে, একটা ভালো মানুষ সেজে ভালোভাবে বাঁচে। নিলয় মাথাটা নিচু করে নেয়। সেই পুরনো কথাগুলো আবার মনের মাঝে এসে কড়া নাড়তে থাকে। সেই স্মৃতি মাখা নাম নেহা, অর্ক। নেহাকে আমি ভালোবাসতাম, আর অর্ক ছিল আমার কাছের লোক। আমার পরে তার স্থান দিয়েছিলাম কালো দুনিয়াতে, কিন্তু সে আমার সাথে গোপনে বেইমানি করে নেহা জানতে পারে, আর নেহা আমার কাছে এসে বলেছিল সব। তারপরে দূর থেকে অর্ক নিলয়কে গুলি করে, সাথে সাথেই নেহা মাটিতে পড়ে যায়, আর আমি অর্কের দুই পায়ে গুলি করি। অর্ক মরেনি, তাকে বাঁচিয়ে রেখেছি কষ্ট দিব বলে, আর নেহা মরার আগে বলেছিল সব ছেড়ে দিয়ে ভালো হতে। তাই আমি আজ এখানে।
নিলয় চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে এসব কথা ভাবছে আর ভাবছে তার আর এখানে থাকা হবে না। তার পেছনে আবার কাছের কোনো লোক লেগেছে, আর থাকা হবে না। তখনই নীলাদ্রি নিলয়কে অবাক করে দিয়ে বলে, নতুন শহরে সে এসেছে, তবে খারাপ হতে না, ভালো হতে এসেছে। নিলয় না, আবির নামে। তাই না মিস্টার নিলয়? নিলয় চুপসে যায়। ভয় তাকে গ্রাস করেছে। আজ প্রথমবার নিলয় ভয় পাচ্ছে। এত তাড়াতাড়ি নীলাদ্রি সব জেনে যাবে নিলয় কখনো ভাবতেই পারেনি। নিলয় চোখ বড় বড় করে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি মুচকি হাসলো। নিলয় এটা আরো অবাক হতে বাকি। নীলাদ্রি বলল, ভয় পেও না নিলয়, আমি পুলিশ না, বা আমি তোমাকে পুলিশি কোনো ব্যাপারে জড়াবো না। আমি তোমাকে ভালোবাসি নিলয়, সত্যিই ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না। তুমি তো আগের মতো নেই, তুমি এখন ভালো হয়ে গিয়েছো, আর আমি চাই তুমি ভালো হয়েই থাকবে। আমিও তোমাকে চাই। তুমি এসব জানলে কি হবে? ও জানালাম, ওয়েট দেখাচ্ছি। নীলাদ্রি তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে। নিলয় তার ডায়েরি দেখে আরো অবাক হয়। তবে অবাক হয় ডায়েরি দেখে না, অবাক হয় নীলাদ্রির কাছে তার ডায়েরি কিভাবে আসলো। তখন নীলাদ্রি বলল, ভয় নেই নিলয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে আমি হারাতে পারবো না। সব ঠিক হয়ে যাবে। আর ডায়েরি আমার কাছে কেন জানবে? দাঁড়াও অভ্র। নীলাদ্রি জোরে অভ্রকে ডাক দেয়। অভ্র নাম শুনে নিলয় আরো চমকে ওঠে। এই সেই কাছের মানুষ যারা কিনা আবারও তার সাথে বেইমানি করলো। অভ্র কাঁচুমুচু হয়ে সামনে আসে। অভ্র আরো ভয় পায়, কারণ অভ্র জানে নিলয় কতটা ভয়ঙ্কর। যে কোনো সময় সে যা ইচ্ছা তাই করতে পারে। অভ্র তুই? সরি ভাই। নিলয় অভ্র ক্রাইম রিপোর্টার। তোমার থেকে যখন ও চলে আসে তখন আমার সাথে পরিচয় হয়, আস্তে আস্তে বন্ধুত্ব। আমি তাকে রিপোর্টার বানাই, তাই না অভ্র? ঠিক বলেছিস। তুই না থাকলে ভালো হতে পারতাম না রে নীলাদি। তোকে অনেক ধন্যবাদ। চুপ হারামি। প্লিজ নীলাদ্রি, নীলয় ভাইকে কিছু করিস না। নীলয় ভাই আসলে অনেক ভালো মানুষ। যতদিন ওনার সাথে ছিলাম ওনার উদারতা আমাকে মুগ্ধ করত। সাধারণ মানুষদের তো কোনো সমস্যা তিনি করেন না, কেবল সমাজের কিছু উৎকৃষ্ট মানুষগুলোকে তিনি মারত, যা পুলিশের কাজ। পুলিশ তো তা করতো না। প্লিজ নীলাদ্রি, ভাইকে কিছু বলিস না। নীলয় ভাইয়া, আই এম সরি। নীলাদ্রি আপনাকে ভালোবাসে খুব, তাই আমি সব করেছি। নীলাদ্রিকে ভালোবেসে দেখুন, আপনি ঠকবেন না। আর যেহেতু সব ছেড়ে দিয়েছেন, শত্রুতা আর নেই কারোর সাথে, তো আর তো কোনো সমস্যা নেই ভাই। ও আপনাকে অনেক ভালোবাসে। এখন বলুন না, কেন আপনি এই লাইনে এসেছিলেন? অভ্রের কথা শুনে নিলয় বসে পড়ে। নিলয়ের পাশে যে বসে নীলাদ্রি, তার পাশে অভ্র। নিলয় কিছুই ভাবতে পারছে না, কেবল এটা মনে মনে বলছে যে আর এখানে তার থাকা হবে না, আবারও ছাড়তে হবে কোনো এক নতুন শহরের খোঁজে। কেন এটা হলো? আমি তো এদের কোনো ক্ষতি করিনি, তবু কেন তারা এমন করছে আমার সাথে? অতীতটা ছিল অন্ধকারাচ্ছন্ন। এক টুকরো আলো ছোঁয়ার দৌড়ে আমি আলো রশ্মির খুব কাছে, কিন্তু সেই কোথায় একটা বাধা আলো অবধি এসেও ধরতে পারছি না। নিলয় এক মনে ভেবে যাচ্ছে। অভ্র বলে তখন, ভাই বলুন না, কেন আপনি মাস্তানিতে এসেছিলেন? আমরা এটা জানি না। ভয় নেই ভাই, আমরা পুলিশ ডাকবো না। নীলাদ্রি আপনাকে ভালোবাসে তো, আর আমাকে বিশ্বাস করুন প্লিজ ভাইয়া। অভ্রের কথা শুনে নিলয় চোখ তুলে তাকায়। অভ্র ভয় পেয়ে যায়, কারণ নিলয়কে সে ভয়ের কথা বলেছে, যে নিলয় কখনোই ভয় পায় না। নিলয় তো আরো সবাইকে ভয় দেয়। অভ্র মাথা নিচু করে নিয়ে আস্তে করে বলে, বলুন ভাই, আমরা জানতে চাই। কি জানতে চাও? নিলয় কেন মাস্তান? তুর্য ভাইকে দেখে সবাই চমকে ওঠে। সবাই পেছনের দিকে তাকায়। নীলাদ্রি আর অভ্র দাঁড়িয়ে যায়। কেবল নিলয় মাটির দিকে তাকিয়ে হাতের উপর দুই হাত দিয়ে নিচু করে বসে আছে। নীলাদ্রি আর অভ্র পিছনে তাকিয়ে দেখে তুর্য ভাইয়েরা, মানে নিলয় যেসব সিনিয়রদের সাথে কথা বলতো, সবাই এসে হাজির। কি হলো, সবাই চুপ কেন? জানো নিলয়কে? এই ভার্সিটির ছাত্র নেতা। আমি ওর হয়ে সব করেছি। কেবল গোপনে নিলয় সব কাজ করে দেয়। এই ভার্সিটির প্রতিটা সমস্যা ও ঠিক করে দিয়েছে। নিলয় আসার আগেই সে নেতা হয়। নেওয়াজের মতো মাস্তানকে সে আর আসতে দেয় না এখানে। এখন দেখো, ভার্সিটিতে কোনো টিচার নেই, কোনো বদমাশ নেই, কোনো সমস্যা নেই, কোনো মাস্তানদের নেশাজাত দ্রব্য বিক্রি করে না। ভাই বাদ দেন এসব। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব আমার খারাপ কাজের ব্যাপারে। না নিলয়, এটা করবে না। কেউ তো জানে না আমরা ছাড়া যে তুমি এখানে। পুলিশ তো জানে না।
তাই তোমার আত্মসমর্পণের কোনো দরকার নেই। ঠিক বলেছি নীলাদ্রি। নিলয়, তুই এখানেই থাক, এভাবে কোনো সমস্যা নেই। আর ওরা শোনো, নিলয় কেন এই রাজধানীতে আসে? যখন নিলয় অনেক ছোট তখন তার বাবা মা মারা যায়। একা একা সে বেঁচে থাকার সংগ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করে চলে। পড়াশোনা সব বাদ দিয়ে সে এক চায়ের দোকানে কাজ নেয়। দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছিল। রাস্তার পথশিশুদের নিয়ে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ওই বয়সে সে তার পড়াশোনা করা উচিত ছিল, আর সে সময় ভাগ্যের পরিহাসে তার মা বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে। তারপর তার টোকাই লাইফ শুরু। একদিন বিকেলে সে তার চায়ের দোকানে এক লোককে চা দিতে যায়, কিন্তু ভুল করে চায়ের কাপ পড়ে যায় আর লোকটির নতুন পোশাকে যায়। তাই তার পোশাকটি নষ্ট হয়ে যায়, নষ্ট হয় কোট টাইগুলো। লোকটি উঠে নিলয়কে বাজেভাবে গালি দেয়, মারধর করে। সে বলেছিল, মারেন ঠিক আছে, তবে বেজন্ম বলে গালি দিবেন না স্যার, আমরাও তো মানুষ। কথাগুলো শুনে লোকটি আরো মারতে থাকে তারে। এই কারণে চায়ের দোকানদার মালিক নিলয়কে মারে আরো, এবং তাকে বের করে দেয়। সে এমনিতেই একা, তার উপর শিশু নির্যাতনের মতো খারাপ কাজে নির্যাতিত। এরপর আমি সেখান থেকে চলে আসি। যশোরের রাস্তার অলিগলিতে হাঁটতে থাকি। ক্লান্তিতে আর ক্ষুধায় আমি আর না পেরে কোন এক গলি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে চেয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি বুঝিনি। যখন ঘুম ভাঙে তখন অনেক রাত, সারা গায়ে রক্ত জমে আছে বেয়ে বেয়ে পড়ে। মায়ের চোটে গায়ে থাকা সাদা সেন্টো গেঞ্জিটাও ছিঁড়ে গিয়েছে। আমি তখনও ল্যাম্পপোস্টের নিচে বসে আছি। তখন 12টা পার হয়েছে। অনুমান করে বলতে পারি একা একা বসে আছি, কেউ নেই আশেপাশে। কেবল দূর থেকে দূরে ল্যাম্পপোস্টের আলো দেখা যায়। ঠিক তখনই শুনি, শালা কুত্তার বাচ্চারা, দেহটাকে খুবলে খুবলে খেয়ে টাকা অল্প দিয়ে চলে যাচ্ছিস। দেহটাকে বিক্রি করি বলে আমরা কি মানুষ না? সমাজের চোখে আমরা বেশ্যা বলেও কি আমাদের বাঁচার অধিকার নেই? আমরা কি নিজের জন্য বেশ্যাগিরি করে বেড়াই? একটা পেটি তো আল্লাহ দিয়েছে। যা শালা কুত্তার বাচ্চা। কণ্ঠটি একটি মহিলার। আমার থেকে একটু দূরে একটা কালো রঙের গাড়ি থেকে তাকে ছুঁড়ে ফেলে, আর উনি উঠেই কথাগুলো বলে। সেদিন বুঝিনি তার কথা বলা, তবে তার শরীরের দিকে চোখ যেতেই নামিয়ে ফেলি। শরীরের পোশাকগুলো গোপন স্থানে অনেক ছেঁড়া, রক্ত মাখা কেমন একটা শরীর। আমি হেঁটে ওনার কাছে গেলাম। ছোট, আমি জানি না কিভাবে কথা বলতে হয়, তবুও সেদিন বলেছিলাম। বইয়ে পড়েছিলাম মানুষ মানুষের জন্য, কিন্তু কথাটা ভুল মা। আমার কথা শুনে মহিলাটি আমার দিকে তাকায়, আমিও ওনার দিকে তাকিয়ে থাকি। মুখটা কি মায়াবী একটি মুখ, যেন স্নেহতে ভরপুর। মায়ের ভালোবাসা যেন উপচে পড়বে এমন মুখ। কি সুন্দর চাহনি, মমতার দৃষ্টি ছিল। আমি হা হয়ে কেবল ওনার চোখের দিকে তাকিয়ে দেখছি। হয়তো আমার কথাটা ওনার ভালো লেগেছে, তাই তিনি আমার পা থেকে মাথা অবধি দেখছে। আমাকে বলল, এই কে তুই? এভাবে হা হয়ে তাকিয়ে কেন আছিস? আমাকে মা ডাকছিস কেন? জানি না, তোমাকে আমার মায়ের মতো দেখতে লাগছে। কেন, তোর মা নেই? থাকলে এভাবে এখানে থাকতাম নাকি? বেশ কথা বলিস তো দেখছি। নাম কি তোর? নিলয়। তোমার নাম কি? বাপরে, এত সুন্দর নাম! আর আমাকে তো কেউ নাম জিজ্ঞাসা করে না। আজ তুই জিজ্ঞাসা করলি, যে খুব ভালো। তবে নাম হলো রাবেয়া, সবার বলে ডাকে। ছি, কি বিশ্রী এই বিশ্বাস শব্দটি। আমি ডাকবো না এটা বলে, আমি মা বলে ডাকবো। আমার কথা শুনে মহিলাটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার পোশাক আর শরীরের অবস্থা দেখে হয়তো কেঁদে ফেলেছিল তিনি। আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখছি। আমি কাঁদি না, তাই চোখ দিয়ে পানিও বের হয়নি, কিন্তু কোথায় যেন একটা চাপা কষ্ট বের হয়। তিনি বলেন, তোর এই অবস্থা কেন? সুজন কাকুর চায়ের দোকানে কাজ করতাম। ভুল করে আজ এক ভদ্রলোকের গায়ে চা সহ চায়ের কাপ পড়ে। এরপর ওনারা আমাকে খুব মারে। চায়ের দোকানে যতদিন কাজ করেছি, সুজন কাকু তার টাকা না দিয়ে উল্টো আমাকে মেরে আমাকে বের করে দিয়েছে। জানো মা, আমি বারবার বলেছিলাম আমি ইচ্ছে করে করিনি। বারবার বলেছিলাম আমি চলে গেলে আমি খাবো কি করে। মা, মানুষ তো কেবল বেঁচে আছে পেট ভরিয়ে, তাই না মা?
আমি সে দুপুর থেকে খাইনি। আসার সময় বলেছিলাম একটা রুটি দিতে, দেইনি মা। উল্টো আমার জিভ টেনে গরম পানি ঢেলে দিয়েছে। দেখো। আমার কথাগুলো শুনে উনি কেঁদে ফেলে। আমি কাঁদিনি, কেন জানি না আমার চোখ দিয়ে পানি বের হয় না, তবে কেবল কষ্টটাকে অনুভব করতে পারতাম খুব। উনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে হেসে হেসে বলে, বেশ কথা বলতে পারিস তো তুই, এইটুকু বয়সে অনেক কথা বলতে পারিস, কোনো বাধা নেই। তোকে আমার খুব ভালো লেগেছে, আমার সাথে যাবি? যদিও কিন্তু আমি একজন খারাপ মানুষ, তবে চিন্তা করিস না তুই, তোকে আমি খাওয়াবো, পড়াবো, স্কুলে ভর্তি করে দেব। আমাকে মা ডেকেছিস, আমার ছেলের কথা মনে পড়ে গেছে। তোর মতো চঞ্চল ছিল রে, ওর নাম ছিল আবির, তোকে আমি আবির বলে ডাকবো, কেমন? আমি কিছু বলিনি, কেবল মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি ওনার বাড়িতে নিয়ে গেল, ছোট করে একটি বাড়ি, তবে পরিষ্কার পরিপাটি করা বাড়ি। আমাকে সেখানে থাকার জন্য ঘর দেয়। ক্লাস 5-এ আমাকে ভর্তি করে দেয়। আমি পড়াশোনা শুরু করি। উনি তার কাজ করত। রোজ সন্ধ্যায় বের হতো আর বাসায় আসতো ভোর রাতে, গভীর রাতে। এসেই আমার মাথায় হাত বুলিয়ে দিত, খুব আদর করত। যখন ক্লাস 10-এ উঠলাম তখন সবাই আমাকে বেশ্যার ছেলে বলে ডাকতে থাকে। শুনতে খুব খারাপ লাগতো। একদিন ক্লাস শেষ করে বাড়ির দিকে আসছি, তখনই আকাশ নামের ক্লাসমেটের সাথে আমার মাকে গালি দেওয়ার কারণে মারামারি হয়। আমি তাকে মাথায় ইটের টুকরো মারি, কেটে যায়, ক্ষত হয় গভীর। ভয়ে দৌড়ে বাড়ির দিকে আসছি আর ভাবছি আজ মাকে যে বলবো এসব ছেড়ে দিতে। দরকার হয় আমি তার জন্য কাজ করব, তবুও তিনি যেন আর এসব না করে। যখন বাড়িতে আসলাম দেখি ঝগড়া বেঁধেছে। দরজা বাইরে থেকে বন্ধ, এটা রোজই হয়। বাইরে থেকে লোক আসে মায়ের ঘরে, ওভাবেই থাকে। সময় চলে যায়, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি দরজা খোলার। যখন বের হই তখন আমার দিকে তাকিয়ে লোকগুলো হেসে বলে, বেশ্যার ছেলে। তখন কেবল মাটিতে তাকিয়ে চুপ করে থাকতাম। সেদিন দাঁড়িয়ে আছি আর ভিতর থেকে টাকা কম দেওয়া নিয়ে মায়ের সাথে লোকটার ঝগড়া হয়। এক প্রকার অনেক বড় হয় ঝগড়াটা। তখনই আহ বলে চিৎকার শুনি। তারপরে এক লোক জোরে হেঁটে বের হয়ে যাচ্ছে আর বলছে, তোর মতো বেশ্যা মরলে কিচ্ছু হবে না শালি। আমি দৌড়ে ভিতরে চেয়ে দেখি আমার মাকে ওই লোকটি আমাদের বাড়ির ছুরি দিয়ে মেরে চলে যাচ্ছে। আমি এটা দেখি। আবির, চলে যাচ্ছি, ভালো থাকিস, ভালো কিছু করিস দেশের, সমাজের জন্য। আর টাকা খুব খারাপ জিনিস রে, টাকা থেকে দূরে থাকিস। হাসি রে। উনি মারা যায়। আমি ফেল করে চেয়ে আছি, জানি না তখন আমার কি হলো। আমি ওনার পেট থেকে ছুরিটা বের করে দৌড়ে বাইরে আসি। বাইরে এসেই দেখি উনি তার গাড়ির কাছে যাচ্ছে জোরে হেঁটে। আমি আরো জোরে দৌড়ে ওনার পিছন থেকে যত জোর ছিল সবটা দিয়ে ছুরিটা তার পেটে ঢুকিয়ে দেই। এরপর পালিয়ে বেড়াই। আস্তে আস্তে মাস্তানিতে চড়িয়ে যাই। এরপর যখন টপ মাস্তানিতে ঢুকে যাই তারপরও পড়াশোনা করি। পুলিশগুলো আমাকে ভয় পেত। অনাথ আশ্রম চালাতাম, সমাজের ভালো মানুষরূপী মানুষের টাকা কেড়ে নিয়ে, কারণ তারা সমাজের খেটে খাওয়া মানুষদের রক্ত চুষে টাকা নিত। এলাকাতে পতিতালয় বন্ধ করে তাদের কাজের ব্যবস্থা করে দিতাম। অর্ক নামের একটি ছেলেকে খুব বিশ্বাস করে আমার পরে তার জায়গা দিয়েছিলাম। এরপর আসে নেহা। অনার্স প্রথম থেকে মেয়েটা আমাকে ভালোবাসতে থাকে। সবকিছু জেনে তবুও সে ভালোবাসতো। যখন 3rd ইয়ারে পড়ি তখন অর্ক সব ঝামেলা করে দেয়। আমি আর নেহা রোজ একটা জায়গায় দেখা করতাম। সেখানেই অর্ক চেয়ে নেহাকে মেরে ফেলে। মরে যাবার আগে নেহা বলেছিল এসব ছেড়ে দিতে, প্রমিস করিয়েছিল। তাই আর কি, ভাগ্য বদলাতে আমি এখানে। নিলয়ের কথাগুলো শুনে সবাই কেঁদে ফেলে। কেবল নিলয় মাটির দিকে তাকিয়ে কথাগুলো এক মনে বলে ফেলে। নিলয় হাসছে। নিলয়ের এইটাই স্বভাব। অতি কষ্টে সে কষ্টটাকে চেপে রেখে হেসে দেয়। এরকম হাসি মুখের মানুষদের মনের ভেতরটা যে কতটা কষ্টের তা কেবল সেই জানে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়।
অভ্র নীলাদ্রি তখনও কান্না করছে। নিলয়ের উঠে দাঁড়াতে দেখে তাকালো সবাই তার দিকে। নিলয় বলে, তুর্য ভাই, আপনারা যান, সব সামলাবেন আপনি। অভ্র যা, নীলাদ্রির সাথে কথা আছে। আর যদি মনে করিস আমাকে পুলিশে দিবি তো যা, পুলিশ নিয়ে আয়। নীলাদ্রির সাথে ততক্ষণ একটু কথা বলি। অভ্র উঠে দাঁড়িয়ে কোনো কথা না বলে নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চলে যায়। নীলাদ্রিও উঠে দাঁড়ায়। নিলয় বলে, নীলাদ্রি, এখন হয়তো বুঝতে পারছো যে আমি কেন তোমাকে ভালোবাসতে চাই নাই। কারণ আমার খারাপ অতীত আছে, এসব জেনে ভালোবাসতে না। আর তাছাড়া আমার অনিশ্চিত জীবন, কেবল একটু ভালো হওয়ার চেষ্টাতে এই অবধি এসেছি, কিন্তু আর সেটা হবে না। আমি আবারও আন্ডারওয়ার্ল্ডে চলে যাব, দেশে ক্রাইমের রাজ করে তুলব। এখন নিশ্চয়ই বলবে আমাকে আর ভালোবাসো না। জানি তো, এসব জানার পর একটা খুনিকে কেউ ভালোবাসতে পারে না। আমি চলে যাচ্ছি নীলাদ্রি, তুমি ভালো থেকো। আমি তোমাকে একদিন ভালোবাসতে যাচ্ছিলাম, কারণ কেন জানি না তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করত। হয়তো এমন হবে বলে আর সেটা আগাইনি। ভালো থেকো নীলাদ্রি, আমি চলে যাচ্ছি আলোর জগৎ থেকে। যদি বলো যে আমাকে পুলিশে দেবে, তবে আছি, যাও নিয়ে আসো। আর না হয় আমাকে নিয়ে চলো পুলিশ স্টেশনে। নিলয়ের কথা শুনে নীলাদ্রি অবাক চোখে তাকায়। মনে মনে বলছে, আরে গাধা, তোকে কেন পুলিশে দেব? সমাজে তোর কিছু মানুষ দরকার। আর বড় কথা, তুই এমন নেই, আগের থেকে অনেক ভালো মনের হয়েছিস। সব বুঝলি, কেবল আমার ভালোবাসা বুঝলি না। আরে গাধা, ভালোবাসা কি সব দেখে জেনে হয় নাকি? ইচ্ছে করছে কষে গালে একটা চড় দিই। কিন্তু নীলাদ্রি কিছু বলল না। উঠে দাঁড়ালো, সোজা নিলয়ের হাত ধরলো। নিলয় মুচকি হাসলো, কারণ নিলয়ের মনে করছে যে তাকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছে। নিলয় বলে, যাক, তাহলে জেলের ভাতগুলো খেয়ে আসি। চুপ হাদারাম, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব, ইডিয়েট কোথাকার। ওই, তোকে কি পুলিশে নিয়ে যাচ্ছে নাকি? তাহলে কাজী অফিসে যাচ্ছি, বুঝলি? ওখানে যেই আমরা বিয়ে করব। ইয়ে না, মানে বিশ্বাস না হলে যা ভাগ। বাপরে, এত রাগ কেন? ভয় পাইছি। চুপ, কোনো কথা বলবি না। আজ সারা দিন অনেক ঘুরবো। অনেক কষ্ট দিছিস আমাকে, ভালোবাসবি। দেখি বাকিটা আর কে কে করে। চল এখন। অগত্যা নিলয় আর কিছু বলে না। নীলাদ্রির ডান হাতটা আরো শক্ত করে ধরে। নীলাদ্রি মুচকি হাসলো, কারণ এটা যে সে কোনো স্পর্শ নয়, এটা আজীবন পথ চলার জন্য আঁকড়ে ধরে রাখার শিহরণ। ভালোবাসা কেবল ভালোবাসাই। রঙিন স্বপ্ন বুননে দুজনের পথ চলা শুরু হয়, যার শেষ নেই কোনো, চলে অবিরাম।